এসো, আমার সাথে একটা রাত কাটাও। যদি আমাকে সুখী করতে পারো তাহলে তুমি বিয়ে করব, নাহলে নয়। নিজের সামনে দাঁড়ানো অতীব সুদর্শন পুরুষটির মুখে এহেন কথা শুনে ভয়ে লজ্জায় একদম গুটিয়ে গেল তানহা। দ্রুত কান চেপে ধরল সে। তানহাকে এমন করতে দেখে ভ্রু কুচকে তাকালো শাহনওয়াজ সিদ্দিকী। এই মেয়েটা তো নিজের ইচ্ছাতে এখানে এসেছে, তাহলে এখন এসবের মানে কি? শাহনওয়াজ হালকা কেশে বলল, হ্যাঁ মেয়ে, কি হলো তোমার? যে বলছি সেসব কি কানে যায়নি? আমি আমি এমন মেয়ে নই। প্লিজ আমায় যেতে দিন। কথাটা শুনে মোটেই ভালো লাগলো না শাহনওয়াজের। সে রাগী স্বরে বলে উঠল, হ্যাঁ, তুই যদি সতী সাবিত্রী হোস তাহলে এখানে এসেছিলি কেন? এখন এসব কি নাটক করছিস? বেশি নাটক না করে চলতি কাঁধে কোনোটা সরা। তানহা অশ্রুসিক্ত নয়নে বলে ওঠে। না, একজন নারীর কাছে তার সম্মানের থেকে দামি কিছুই না। আমি কোনো কিছুর বিনিময়ে নিজের সম্মান বিসর্জন দেব না। শাহনওয়াজের পুরো শরীর রাগে ক্ষোভে জ্বলে উঠল। সে তান্নার বাহু শক্ত করে আঁকড়ে ধরে বলে, তাহলে এখানে কি রং তামাশা করার জন্য এসেছিলি? তান্না এবার ফুঁপিয়ে কেঁদে ওঠে। সে তো এত কিছু ভেবে এখানে আসেনি। সে নিজের বান্ধবীর কাছে শুনেছিল এখানে আসলে সে নিজের জীবন পরিবর্তনের একটা সুযোগ পাবে, কিন্তু সেই সুযোগের জন্য যে এত বেশি দাম দিতে হবে সেটা তার কল্পনার বাইরে ছিল। তানহাকে এভাবে কাঁদতে দেখে শাহনওয়াজ বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। এক ধাক্কায় তানহাকে দূরে ফেলে দেয়। তানহা ফ্লোরে পড়ে গিয়ে ব্যথায় আর্তনাদ করে ওঠে। শাহনওয়াজের রাগ তবুও কমে না। সে সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যে বলে, এই মালটাকে জলদি বাইরে ফেলে এসো, এর চেহারা ওর দেখতে চায় না। অতঃপর সিকিউরিটি গার্ডরা তানহাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। শাহনওয়াজের সর্বসময়ের সাথী তথা তার সেক্রেটারি আকবর ধীর পায়ে এগিয়ে এসে হালকা ঢোক গিলে বলে, স্যার, বাইরে আরও অনেক মেয়ে অপেক্ষা করছে। আপনি যদি অনুমতি দেন তাহলে। শাহনওয়াজ রক্তিম চোখে তাকায় আকবরের দিকে। তার এই দৃষ্টি দেখে আকবরের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যায়। শাহনওয়াজ বলে ওঠে, আমার মুডটা আজ নষ্ট করে দিয়েছি, স্টুপিড মেয়ে। এখন আর কোনো মেয়ের সাথে দেখা করার রুচি নেই। ওদের সবাইকে চলে যেতে পারো। স্যার, একটা মেয়ে না হয় একটু বেঁকে বসেছে, কিন্তু বাকিরা। শাহনওয়াজের রাগের দৃষ্টি দেখে আর কথা না বাড়িয়ে আকবর তার নির্দেশনা মেনে নেয়। শাহনওয়াজ এবার একটা রকিং চেয়ারে বসে বলে ওঠে, আজ অবধি কারো সাহস হয়নি আমাকে রিজেক্ট করার। আমি সবাইকে রিজেক্ট করেছি, আর আজকে না ওই সামনেটা মেয়ে আমাকে রিজেক্ট করলো। এটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। এবারে শেষ আমি দেখিয়ে ছাড়বো। আকবর ফিরে এসে শাহনওয়াজ সিদ্দিকের দিকে তাকিয়ে ভয়ে জড়সড় হয়ে থাকে। তাকে দেখেই বোঝা যাচ্ছে আজ তার রাগ সপ্ত আসমানে। আর হবে নাই বা কেন? শাহনওয়াজ সিদ্দিকী হলো পুরো চট্টগ্রাম শহরের ত্রাসের নাম। খাতায় কলমে যদিও একজন সাধারণ বিজনেসম্যান, তবে তার আসল পরিচয় আরও বেশি ভয়ানক। চট্টগ্রাম বন্দর দিয়ে যত অনৈতিক চোরা কারবার সে পরিচালনা করে তা কারো অজানা নয়। তবুও ভয়ে কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। যারাই তার বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করে তাদের দুনিয়া থেকে সরিয়ে দেয় সে। আজ অবধি কতজনকে যে তার আদেশে মেরে সমুদ্রে ভাসানো হয়েছে তার কোনোই বার্তা নেই। এই শাহনওয়াজ সিদ্দিকীর পরিবার বলে কিছু নেই। তার ইচ্ছা ছিল এবার বিয়ে করবে, সেজন্য সে আজ এই আয়োজন করেছিল। তার ডাকে সাড়া দিয়ে অনেক মেয়েও এসেছিল। শাহনওয়াজের ইচ্ছে ছিল একে একে সব মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে যাকে তার ভালো লাগবে তাকে স্ত্রী হিসেবে বরণ করে নেবে। কিন্তু প্রথমেই এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল যা তার পুরো ইচ্ছাটাই শেষ করে দিল। শাহনওয়াজ সিদ্দিকী আচমকা আকবরের উদ্দেশ্যে বলে উঠল, ওই মেয়ের সম্পূর্ণ বায়োডাটা আমার চাই। আচ্ছা স্যার, পেয়ে যাবেন। শাহনওয়াজ আশ্বস্ত হলো। আকবর ছেলেটা বড্ড কাজের। কিভাবে যেন এই ভীতু মানুষটা তার মতো ভয়ানক মানুষের সাথে মানিয়ে নিল। আর এখন শাহনওয়াজের ছায়াসঙ্গী হয়ে উঠেছে সে। তান্হা নিজের চোখের জল মুছতে মুছতে নিজের বাড়িতে প্রবেশ করলো। নিজের বাড়ি বললে হয়তো ভুল হবে, সে তো এই বাড়িতে বড় গাছার মতো বেড়ে উঠেছে। তখনকার ঘটনা সে কিছুতেই ভুলতে পারছিল না। জীবনে অনেক কিছু সহ্য করেছে সে, তবে এমন বাজে পরিস্থিতি তার জন্য সম্পূর্ণ নতুন। তান্হা বাড়িতে প্রবেশ করা মাত্রই একজন মধ্যবয়সী মহিলা এসে তার চুলের মুঠি টেনে ধরে বলে, সকাল সকাল কোন নাঙের কাছে গিয়েছিলে নবাবজাদি? বাড়ির সব কাজ কি তোর মরা মা এসে করবে? তান্হা ব্যথায় আর্তনাদ করে উঠল। এতেও দয়া হলো না তার সৎ মা মর্জিনা বেগমের। তিনি আরও জোরে তান্হার চুল টেনে ধরে বললেন, তোর খুব ডানা গজিয়েছে, তাই না মাগি? তোর এই ডানা কিভাবে ছাড়তে হয় আমার জানা আছে। আজ সারাদিন একটা দানাও খেতে পারবি না তুই।
এটাই তোর শাস্তি। তান্নার চোখ জলে টলমল করতে থাকে। সে কিছুই বলতে পারে না। মর্জিনা বেগম তাকে আরও নানা রকম অশ্রাব্য গালমন্দ করতে থাকে। তান্নার কাছে যদিও এসব নতুন নয়। নিজের মাকে হারানোর পর যখন তার বাবা দ্বিতীয় বিয়ে করে সৎমা নিয়ে এলো, তখন থেকে তাকে এসব সহ্য করতে হচ্ছে। তার আপন বাবাও কখনো তাকে কাছে টেনে নেয়নি। আর সৎমা তো সৎমাই হয়। এই নরক কুণ্ড থেকেই তো মুক্তি চেয়েছিল সে। তাই তো তার এক বান্ধবী যখন তাকে জানিয়েছিল আজ হোটেল গ্র্যান্ড প্যালেসে গিয়ে শহরের অন্যতম ধনী বিজনেসম্যান শাহনওয়াজ সিদ্দিকের সাথে দেখা করলে তার জীবন বদলে যাবে, তখন সে এত কিছু না ভেবেই চলে গিয়েছিল। বছর 22-এ তান্হা বুঝতে পারেনি এ দুনিয়ার চরম জটিলতা। তান্হার উপর যখন এমন অত্যাচার চলছিল, তখনই সেখানে উপস্থিত হলো তার সৎ বোন মিহি। সে এসে তান্হাকে একটুও দয়া দেখালো না, বরং তার উপর এমন অত্যাচার হতে দেখে যেন খুশি হলো। নিজের মাকে উৎসাহ দিয়ে বলল, মারো এই বান্দির বেটিকে, ওর জন্য আজ আমায় না খেয়ে কলেজ যেতে হচ্ছে। প্রতিদিন সকালে রান্না তো ওই করে, তাহলে আজ কেন এত ব্যত্যয় ঘটলো? ওর মতো বান্দি থাকতে কি এখন তুমি আর আমি রান্না করবো আম্মু? কখনো না। যদিও আমাদের এই বাড়ির সব কাজ করতে হয়, তাহলে একে শুধু শুধু পড়ছি কেন? এই মাগে যা জলদি গিয়ে রান্না বসা, আর বাড়ির সব কাজ আজ তুই করবি। আমি সকিনাকে আজ ছুটি দিয়ে দিয়েছি। বলে তিনি তান্হাকে ঠেলে সামনে পাঠান। তান্হা অসহায় চোখে তার পানে তাকাতেই তিনি বলেন, এভাবে কি দেখছিস? তোর এইসব ন্যাকামি দেখে আমার মন গলবে না। যা রান্নাঘরে। অগত্যা তানহা রান্নাঘরের দিকে পা বাড়ায়। পেছন থেকে মা মেয়ের হাসির আওয়াজ তার কানে আসে, যেন তাকে এভাবে অপদস্থ করে আর কষ্ট দিয়ে তারা মহাখুশি। তানহা দীর্ঘশ্বাস ফেলে। নিজের এই জীবনের সাথে তো সে মানিয়ে নিয়েছে, তবুও মাঝে মাঝে মুক্তির আশা জাগে মনে। সে ছোট্ট থেকে এভাবে বড় হওয়ায় তার মানসিক বিকাশ সেভাবে ঘটেনি, কখনো প্রতিবাদ করতে শেখেনি সে। রান্নাঘরে এসে চোখের জল মুছে সে রান্নার কাজ শুরু করে। রোজকার এই নির্মমতায় বয়ে চলতে থাকে তার জীবন, যে জীবনের পারতে পারতে রয়েছে বিষাদের ছায়া। তান্হা নিজের মতো রান্না করছিল, কারণ সে জানে রান্নাটা ঠিকমতো না হলে তার শাস্তির মেয়াদ বাড়বে। এমন সময় হঠাৎ করে সে কয়েকটা গাড়ির আওয়াজ শুনল রান্নাঘর থেকে। তান্হা অবাক হয়ে বলল, আমাদের এলাকায় আবার কে গাড়ি নিয়ে আসলো? মর্জিনা বেগম ও মিহি সোফায় বসে গল্প করছিল নিজেদের মধ্যে। এমন সময় হঠাৎ তাদের বাড়ির দরজা খুলে যায়। মর্জিনা বেগম চমকে উঠে দাঁড়ান। মিহিও ভীষণ অবাক হয়। দরজা খুলে যাওয়ার পরই রাজকীয় ভঙ্গিতে তাদের বাড়িতে প্রবেশ করে শাহনওয়াজ সিদ্দিকী। তাদের দেখা মাত্রই মিহি অবাক হয়ে যায়। মর্জিনা বেগম অবশ্য তাকে চেনেন না, তাই তিনি বলে ওঠেন। কি আপনি? সাথে সাথে মিহি মর্জিনা বেগমের হাতে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলেন, আম্মু সাবধানে কথা বলো, উনি এই শহরে বিখ্যাত মাফিয়া শাহনওয়াজ সিদ্দিকী। কথাটা শুনে মর্জিনা বেগমের কণ্ঠস্বর নিচু হয়ে যায়। তিনি বিড়বিড় করে বলেন, হাই খোদা, ইনি আমাদের এখানে কেন এসেছেন? আমরা আবার কি করলাম ওনার সাথে? দাঁড়াও, আমায় ব্যাপারটা বুঝতে দাও। তুই এখানে দাঁড়িয়ে না থেকে যা না গিয়ে তোর আব্বুকে ডেকে নিয়ে আয়। এমন সময় সেখানে উপস্থিত হন এই বাড়ির কর্তা আসগর ইসলাম। তিনি এসেই বলে ওঠেন, এ কি, কে আপনারা? আর আমার বাড়িতে কি করছেন? একই সময় তানহারও আগমন ঘটে সেখানে। তানহাকে দেখে শাহনওয়াজ সিদ্দিকের মুখে একটা ক্রূর হাসি ফুটে ওঠে। নিজের পকেট থেকে একটা কানের দুল বের করে তিনি সবাইকে দেখিয়ে অতঃপর সেই কানের দুলটা সোফার সামনে থাকা ডেস্কে রেখে বলেন। এটা দেওয়ার জন্য এসেছিলাম। তানহার হাত চলে যায় তার কানে। এটা তো তারই কানের দুল, কোনোভাবে হয়তো খুলে পড়ে গিয়েছিল। তানহার মনে এবার ভয় কাজ করতে শুরু করে। এই লোকটা কেন এই দুল নিয়ে এখানে এলো? মিহি এতক্ষণে সাহস করে বলে, আম্মু এই দুলটা তো। মর্জিনা বেগমের তীক্ষ্ণ দৃষ্টি তান্হার পানে। তান্হার একটি কানে দুল নেই। শাহনওয়াজ এবার উঠে দাঁড়িয়ে তান্হার দিকে তাকিয়ে বলে, কালকে রাতটা অনেক মজার ছিল, আশা করি এমন মজা আবারও হবে। তান্হা বিস্ফোরিত চোখে শাহনওয়াজের দিকে তাকায়। শাহনওয়াজ এরপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। একে একে তার সব গার্ডসরাও বেরিয়ে যায়। সবাই বেরিয়ে যাওয়ার পর মর্জিনা বেগম এগিয়ে আসেন। তান্হাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার চুলের মুঠি টেনে ধরে গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, তার মানে আমি ঠিকই ভেবেছিলাম রাতের আধারে নিজের দেহ বিক্রি করতে গিয়েছিলে তুই? তান্হার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। মিহিও নিজের মায়ের তালে তাল মিলিয়ে বলে, একদম ঠিক বলেছ আম্মু,
সবসময় তো সতী সাবিত্রী সেজে থাকে, এখন আসল চেহারা বেরিয়ে এলো। দেখেছো এই মেয়ের বুদ্ধি, কেমন চালাকি করে রাঘব বোয়ালকে জালে ফাঁসিয়েছে, নিশ্চয় অনেক টাকা কামিয়েছে। কথাটা শুনে মর্জিনা বেগমের চোখ জল করে উঠল। এর মাঝে তান্না অনেক আশা নিয়ে এগিয়ে এলো তার বাবা আসগর ইসলামের দিকে। করুণ স্বরে বলল, আব্বু বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। আমি তো শুধু আসগর ইসলাম এক ধাক্কায় তান্নাকে দূরে সরিয়ে বললেন, দূরে থাক আমার থেকে, খবরদার আমায় আবু বলে ডাকবি না। এই, তুই তোর মায়ের সাথে মরে গেলি না কেন রে? আমার সম্মান একবারে ধুলে মিশিয়ে দিলি। ছি, আমার মেয়ে হয়ে কিনে এসব করছে, ভাবতেও আমার গা গুলিয়ে উঠছে। মিহি এবার মর্জিনা বেগমের কাছে গিয়ে বলে, এই সুযোগ আম্মু, এই সুযোগে এই আপদটাকে বিদায় করো। তারা আমায় আগে ব্যাপারটা ভালোভাবে বুঝতে দে। কি বুঝেছো তুমি আম্মু? যদি সত্যি ওই শাহনওয়াজ সিদ্দিকীর সাথে তানহার কোনো সম্পর্ক থাকে, তাহলে নিশ্চয়ই ওকে অনেক টাকা দিয়েছে। সেই টাকার ভাগ না নি ওকে কিভাবে ছাড়ি? ঠিক বলেছে তো, এটা তো আমার মাথায় আসেনি। মর্জিনা বেগম এবার তান্নার কাছে গিয়ে তাকে টেনে তুলে বলেন, চল এক্ষুনি তোর রুমে গিয়ে সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি। মানে কেটে পড়তো এখান থেকে। বলে তিনি তান্নাকে টানতে টানতে তার রুমে নিয়ে যান। মিহিও তার সাথে যায়। রুমে এসে মর্জিনা বেগম ভেতর থেকে দরজাটা বন্ধ করে বলেন, অনেক হয়েছে তোর সতীপনা, এবার মানে টাকা বের কর। কিসের টাকা আম্মু? মা গো মা, কি ন্যাকামো! কিসের টাকা মানে? কাল রাতে যে ওই মাফিয়াটার বিছানায় গরম করেছিস, তার বিনিময়ে যে টাকা পেয়েছিস, তার কমিশন আমাদের দিবি না? আমি এমন কিছু করিনি। এই একদম অভিনয় করবি না। এতদিন ধরে যে তোকে আমরা পেলেছি, এখন তোকে এমনি ছেড়ে দেব ভেবেছিস? যা আয় করেছিস তার ভাগ আমাদের দিতে হবে, না হলে। বিশ্বাস করো, আমি সত্যি এমন কিছু করিনি। বুঝেছি, ভালোই তুই মানবি না। মিহি আয় তো, পুরো ঘর আমরা তছনছ করে খুঁজবো। টাকা নিশ্চয়ই এখানেই কোথাও রেখেছি। দুজনে পুরো ঘর এলোমেলো করে দেয়, কিন্তু এক কানাকড়িও পায় না। মিহি ক্লান্ত হয়ে বলে, কিছুই তো পেলাম না। মর্জিনা বেগম এবার ক্ষিপ্ত বেগে এগিয়ে যান তান্নার দিকে। তান্নার চুলের মুঠি ধরে বলেন, ভালোই বল, কোথায় রেখেছিস, না হলে। বলে তিনি তান্নার কান থেকে সোনার দুল ও তার হাতে থাকা সোনার বালা খুলে নেন। তান্না অনুনয় স্বরে বলে, এগুলো আমার মায়ের শেষ চিহ্ন, এগুলো কে নিও না। কিন্তু নির্দয় মহিলার কানে কোনো কথা যায় না। তিনি এগুলো খুলে মিহির হাতে দিয়ে বলে, এ তো ভালো কথা, সোনার মেয়ে নয়। এবার যাই, একের জায়গা দেখিয়ে দিয়ে আসি। বলে মর্জিনা বেগম তান্নাকে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেন। তান্না হাজারো আকুতি করলেও সেসব কানে নেন না। দরজায় এসে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। তান্না মর্জিনা বেগমের পায়ের কাছে বসে পড়ে বলে, দয়া করে আমায় বের করে দিও না আম্মু। আমি কোথায় যাব এখন? আমার যে এই শহরে আর কোনো আপনজন নেই। এই নাঙের বিছানা গরম করেছিস, তার কাছেই যা, পারলে কিছু টাকা জোগাড় করে আনিস, না হলেই এই বাড়িতে তোর আর কোনো ঠাঁই হবে না। বলেই তান্নার মুখের উপর দরজা লাগিয়ে দেন তিনি। তান্না সেখানে বসে কাঁদতে থাকে। কিছু সময় পর হঠাৎ বৃষ্টি শুরু হয়। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তান্না ভয়ে হাত দিয়ে কান ঢেকে ধরে। তান্না পুরোপুরি ভিজে যাচ্ছিল। এমন সময় হঠাৎ তান্নার মাথায় কেউ ছাতা ধরে। তান্না অবাক হয়ে মাথা উঁচু করে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ এটা ছিল সেই শাহনওয়াজ সিদ্দিকী। তান্না বলে ওঠে, আপনি? আমার গাড়িতে উঠে বসো। আপনার জন্যেই আমার এই দশা আজ। আপনার জন্য সবাই আমায় ভুল বুঝেছে। আমি আপনার সাথে কোথাও যাব না। নিজের ভালো চাইলে চুপচাপ গাড়িতে উঠে বসো, না হলে। না হলে কি? আমাকে বাড়ি থেকে বের করেও আপনার শান্তি হয়নি? এবার কি জানে মারতে চান আপনি? বলে ডুকরে কেঁদে ওঠে। শাহনওয়াজ বিরক্তিতে জজাতীয় শব্দ করে বলে, নারী জাতিরই এক সমস্যা, কিছু হতে না হতে ভ্যা করে কাঁদবে। বলে সে তান্নাকে আচমকা কোলে তুলে নেয়। তান্না অবাক হয়ে বলে, কি কি করছেন? ছাড়ুন আমায়। নো মোর ওয়ার্ডস। বলে শাহনওয়াজ তান্নাকে গাড়িতে তুলে নেয়। তান্না ভয়ে চিৎকার করতে শুরু করে। সে বলে, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? তোমায় বন্দর থেকে পাচার করে দেব। তান্না ভয়ে জড়িয়ে যায়।
শাহনওয়াজ তান্নার এই অবস্থা দেখে হেসে ফেলে, বিড়বিড় করে বলে। তান্না ভয়ে গাড়ির এক কোণে গুটিসুটি মেরে বসেছিল। সে সমানে আল্লাহর নাম নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল এই শাহনওয়াজ সিদ্দিকী তাকে সত্যি সত্যি পাচার করে দেবে। আচমকা গাড়িটা এসে থামে চট্টগ্রামের অন্যতম বিলাসবহুল শপিং মল সেন্টার পয়েন্টের সামনে। শাহনওয়াজ গাড়ি থেকে নেমে তান্নার দিকে হাত বাড়িয়ে বলে। এমে নেমেছো গাড়ি থেকে। তান্না আশেপাশে তাকিয়ে দেখে বলে। এটা তো বন্দর না, শপিং মল মনে হচ্ছে। আমাকে এইখানে কেন আনলেন? বেশি কথা না বলে চুপচাপ নেমে এসো। তান্না আর কিছু না বলে বাধ্য মেয়ের মতো গাড়ি থেকে নামে। শাহনওয়াজ তান্নার হাত শক্ত করে ধরে। তান্না একটু বিব্রত বোধ করে, কিন্তু শাহনওয়াজ সেসবকে পাত্তা না দিয়ে তান্নাকে এক প্রকার টেনে নিয়ে যায় নিজের সাথে। শাহনওয়াজ শপিং মলে প্রবেশ করা মাত্রই আশেপাশের অনেক উৎসুক মানুষের দৃষ্টি তার দিকে থিতু হয়। তান্নাকেও অনেকে দেখছিল অবাক চোখে। এতে সে আরও মিলিয়ে যায়। শাহনওয়াজ আচমকা তান্নাকে নিয়ে একটা ফোনের শোরুমের সামনে এসে বলে। তোমার কি কোনো ফোন আছে? ফোন বলতে একটা বাটন ফোন আছে, অনেক দিনের পুরনো। ও, বুঝলাম। বলে সে তান্নাকে নিয়ে শোরুমে প্রবেশ করে। শাহনওয়াজকে দেখে শোরুমের মালিক এগিয়ে এসে বলে। আরে স্যার, আপনি! কি সৌভাগ্য আমার, আপনার পা পড়েছে আমার এখানে। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে আইফোনের লেটেস্ট মডেলের কিছু ফোন দেখান। এই স্যারকে আইফোন 16-র সেরা মডেলগুলো দেখাও। কিছুক্ষণের মাঝেই অনেক ফোন এনে রাখা হয়। তান্না বুঝতে পারে না এসব কি হচ্ছে। শাহনওয়াজ তান্নার উদ্দেশ্যে বলে। এখান থেকে একটা ফোন বাছাই করে নাও। আমি? হ্যাঁ, তুমি। কিন্তু আমি ফোন নিয়ে কি করব? কেটে কেটে খাবে, রাস্কেল একটা। নিতে বলেছি, নাও, এটা পছন্দ করে। শাহনওয়াজের ধমকে তান্না চুপ হয়ে যায়। অতঃপর কয়েকটা ফোন নিয়ে দেখতে থাকে। নিজের বান্ধবীদের কাছে সে শুনেছিল এই আইফোনের কথা, কিন্তু কখনো চোখে দেখেনি। সবাই তো এই ফোনের পাগল। তান্না কখনো ভাবেনি এই ফোন কেনার সুযোগ হবে তার। সে নিজের পছন্দ মতো একটা ফোন বেছে নিল। অতঃপর শাহনওয়াজ তান্নাকে নিয়ে বেনারসি শাড়ির শোরুমে গেল। সবচেয়ে দামি কিছু শাড়ি দেখানো হলো তাকে। সেখান থেকে তান্না চুপচাপ একটা শাড়ি বেছে নিল। এছাড়াও আরও কিছু দামি পোশাক কিনল। তান্না তো কিছুই বুঝতে পারছিল না। নিজের হাতে থাকা লাল বেনারসির দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলে। এসব আমায় কেন কিনে দিচ্ছেন উনি? উনি তো বলেছিলেন আমায় পাচার করে দেবে, তাহলে এইসবের মানেটা কি? এরপর শাহনওয়াজ তান্নাকে আরও অবাক করে দিয়ে তাকে নিয়ে জুয়েলারি শপে যায়। চারিদিকে সোনা হীরার এত দামি দামি গয়না দেখে তান্না একদম হাঁ হয়ে যায়। শাহনওয়াজকে দেখে জুয়েলারি শপের এক কর্মকর্তা এগিয়ে এসে বলে। বলুন স্যার, কি লাগবে আপনার? এই ম্যামের জন্য কিছু ডায়মন্ড ও গোল্ডের লাক্সারিয়াস গহনা দেখাও। কানের দুল থেকে শুরু করে হাতের বালার সব যেন থাকে। জি স্যার। সহসায় তান্নার সামনে বিভিন্ন মডেলের অনেক গয়না হাজির করা হয়। তান্নার চোখ ধাঁধিয়ে যায় একসাথে এত গহনা দেখে। শাহনওয়াজ তাকে বলে। এখান থেকে পছন্দ করে নাও। আমি তো বুঝতেই পারছি না কি নেব, এত গহনা আমি কখনো দেখিনি চোখে। আচ্ছা, সব গহনা প্যাকেজ করে দেন। এত গহনা কিনবেন আপনি? অবাক হয়ে প্রশ্ন করে তান্না। শাহনওয়াজ বিরক্তির স্বরে বলে। হ্যাঁ, কিনবো। কোনো সমস্যা? তান্না মাথা নাড়ায়। সবকিছু কেনা শেষে তারা শপিং মল থেকে বের হয়। তাদের চারপাশে সবসময় ঘিরে রয়েছে পাহারাদাররা, তাই তান্না পালাতেও পারছিল না। কিন্তু এসব কিছু তার সুবিধারও ঠেকছিল না। তাই বাহিরে এসে সে সাহস নাজকে প্রশ্ন করে। আপনি তো বলেছিলেন আমায় পাচার করে দেবেন, তাহলে আমার জন্য এত কিছু কিনলেন কেন? কোরবানির আগে তো কোরবানির পশুর একটু যত্ন করতে হবে, তাই না? তার মানে আপনি আমায় সত্যি পাচার করবেন? হুম। তান্নার চোখে জল চলে আসে। তার মনে যে আশা জেগেছিল সেই আশা যেন ভেঙে গেল। একই সময়ে আকবর এসে উপস্থিত হয় শাহনওয়াজের সামনে। সে এসেই মাথা নত করে বলে। স্যার, আমায় ডেকেছিলেন? হুম, তুমি একটা কাজ করতে হবে। কি কাজ? গোটা শহরে পোস্টার ছাইয়ে দাও। সকল নিউজ পেপার এবং টিভি চ্যানেলে খবর দাও। আগামী শুক্রবার শাহনওয়াজ সিদ্দিকীর শুভ পরিণয় সম্পন্ন হবে। দেশি বিদেশি আমার যত শুভাকাঙ্ক্ষী বিজনেস পার্টনার আছে সবাইকে ইনভাইট করে দাও। আর আজ থেকে বিয়ের আয়োজন শুরু করে দাও। আমি চাই না আয়োজনে কোনো কমতি থাকুক। শোলা সিঙ্গার ফুকিয়ে বিয়ে হবে আমার, যা চট্টগ্রামের বুকে ইতিহাস হয়ে থেকে যাবে। বিয়ে? শাহনওয়াজ তান্নার দিকে তাকিয়ে আর কিছু না বলে তাকে গাড়িতে উঠতে ইশারা করে। তান্নাও বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসে। চট্টগ্রামের সমস্ত খবরের কাগজ, নিউজ পেপার সব জায়গায় ছেয়ে গেছে বিখ্যাত বিজনেসম্যান শাহনওয়াজ সিদ্দিকীর বিয়ের খবর। শুধু তাই নয়,
পাত্রীর নাম যে তান্না এটাও দেখানো হয়েছে। টিভি খুলতেই এই সংক্রান্ত নিউজ দেখে চমকে উঠলেন মর্জিনা বেগম। সাথে সাথে উঠে চলে গেলেন মিহির রুমে। মিহি তখন ঘুমাচ্ছিল। মর্জিনা বেগম মিহিকে ঘুম থেকে ডেকে তুলে বলেন, এই মিহি ওঠ, দেখ কি কাণ্ড হয়ে গেছে। ধুর, এভাবে আমায় ঘুম থেকে ডেকে তুললে কেন? তোমার উত্তেজনা দেখে তো মনে হচ্ছে লটারি পেয়েছো। লটারি নয় রে, পুরো হীরের খনি পেয়েছি। হীরের খনি? হ্যাঁ রে, ওই শাহনওয়াজ সিদ্দিকী নামে যে মাফিয়াটা আমাদের বাসায় এসেছিল, সে নাকি তানহাকে বিয়ে করতে চলেছে। এসব কি বলছো তুমি আম্মু? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, ঠিকই আছে। বিশ্বাস না হলে তুই ফোনে খোঁজে দেখ। মিহি তড়িঘড়ি করে ফেসবুকে প্রবেশ করে। সাথে সাথে এই সংক্রান্ত বিভিন্ন নিউজ দেখে তাজ্জব বনে যায়। নিজের মায়ের উদ্দেশ্যে বলে, তুমি তো ঠিকই বলেছ আম্মু, কিন্তু এতে আমাদের কি ফায়দা? ওই তানহাকে তো তুমি নিজে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমি কি জানতাম যে ও এমন সোনার ডিম পাড়া হাঁস বের হবে? এখন কি করব সেটাই ভাবছি। মিহির মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে বলে, তানহা যেমনই হোক, মনের দিক দিয়ে অনেক সহজ সরল। যদি আমরা ওর সামনে গিয়ে একটু ন্যাকা কান্না করতে পারি, তাহলে তো গলে যাবে। ঠিক বলেছিস, আমিও এটাই ভাবছিলাম। আমি যাই, তোর আব্বুর সাথে কথা বলে আসি। তান্না তো শাহনওয়াজের বাড়ি তথা সিদ্দিক ম্যানশনে এসে পুরো অবাক হয়ে যায়। এত বড় বাড়ি সে জীবনে চোখে দেখেনি। বাড়ি তো নয় যেন রাজপ্রাসাদ, আর সেখানে কত দামি দামি আসবাবপত্র। তান্নার দু চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। তান্না চারিদিকে পর্যবেক্ষণই করছিল। এমন সময় একজন মধ্যবয়সী মহিলা তার দিকে এগিয়ে এসে বলে, আপনি তানহা ম্যাডাম? তান্না বুঝতে পারে না এত বয়স্ক একজন মহিলা তাকে কেন ম্যাডাম বলছে। তবুও সে মাথা নাড়ল। বাহ, আপনি তো দেখতে মাশাল্লাহ। স্যারের পছন্দ আসলেই সুন্দর। একটু সাজগোজ করলে আপনাকে আরো সুন্দর লাগবে। আমাকে সাজতে হবে কেন? ও মা, আর 1 সপ্তাহ পর আপনার বিয়ে। আপনাকে তো এখন সব সময় পরিপাটি হয়ে থাকতে হবে। তান্হা যেন আকাশ থেকে পড়ে। সে তো জানতো যে শাহনওয়াজ সিদ্দিকী বিয়ে হতে চলেছে, কিন্তু তার বিয়ের কথা উঠছে কেন? তান্হা বলে, আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমার বিয়ে হবে কেন? ওই শাহনওয়াজ সিদ্দিকী তো আমায় পাচার। বলতে গিয়ে থেমে যায় তান্হা। এমন সময় শাহনওয়াজ সেখানে এসে বলে, হ্যাঁ, ঠিকই ভেবেছো তুমি। সামনের শুক্রবার তোমায় পাচার করে দেব। এর জন্য বলছি, সুন্দর করে সেজে পরিপাটি হয়ে থাকো, যাতে তোমাকে বিক্রি করে ভালো দাম পাই। মোটেই আমি ভালো করে সাজবো না। একদম পেত্নির মতো করে সাজবো। তারপর দেখি আমায় কে পছন্দ করে। শাহনওয়াজ এবার এগিয়ে এসে তান্হার মুখোমুখি দাঁড়িয়ে বলে, এই পেতনিকেও নিজের ঘরে ঝুলিয়ে নেওয়ার মানুষের অভাব নেই, বুঝলে পাগলি? তান্হা একটি বড় সোফায় গা এলিয়ে বসে আছে। পার্লার থেকে লোক এসেছে তাকে সাজানোর জন্য। তান্হাও বেশি কিছু না ভেবে সাজতে বসে গেছে। তার কাছে এই সব কিছু যেন নতুন অভিজ্ঞতা। সৎ মা ও বোনের অত্যাচারে বড় হওয়া তান্হার মৌলিক চাহিদাগুলোই কখনো পূর্ণতা হতো না। সেখানে আজ সে এত কিছু উপভোগ করতে পারছে। তান্হার কিছুটা ভালো লাগছে, আবার শাহনওয়াজের গতকালকের বলা কথাগুলোর জন্য খারাপও লাগছে। কিছু সময় পর তান্হাকে নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমে। সেখানে খুব সুন্দর একটি লাল গাউন পরিয়ে সাজানো হয় তান্হাকে, সাথে ম্যাচিং পেন্ডেন্ট। তান্হা আয়নায় যখন নিজের প্রতিবিম্ব দেখে, তখন যেন সে নিজের দুই চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার মধ্যে যে এত সৌন্দর্য লুকানো ছিল তা সে নিজেও জানত না। তান্হা এমনিতেই দেখতে সুন্দর, তবে এভাবে সাজার পর তার সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেছে। তান্হা আয়নায় নিজেকে দেখছিল, তখন নিজেই নিজেকে চিনতে পারছিল না। এমন সময় শাহনওয়াজ সেখানে উপস্থিত হয়ে একদম তান্নার পিছনে এসে দাঁড়ায়। তার উপস্থিতি টের পেয়েই তান্নার হৃদস্পন্দন দ্রুত হয়। শাহনওয়াজ বাঁকা হেসে বলে, বাহ, খুব সুন্দর লাগছে তো। এখন তো মনে হয় তোমাকে বিক্রি করে সত্যিই অনেক টাকা পাওয়া যায়। সাথে সাথে তান্নার হাসি মুখ মিলিয়ে যায়। শাহনওয়াজ কিছুটা দূরে সরে আসে তান্নার থেকে। শাহনওয়াজের সেক্রেটারি আকবর আর চোখে সবটা পর্যবেক্ষণ করছিল। শাহনওয়াজের এই পরিবর্তন তাকেও ভাবাচ্ছে। শাহনওয়াজ তো শুরুতে মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করলো, তারপর আবার তার সব বায়োডাটা জোগাড় করলো, অতঃপর এভাবে নিজের মেনশনে নিয়ে এসে এখন তাকেই বিয়ে করতে চাইছে। আকবর বুঝতে পারে না কি চলছে তার বসের মনে। এর মধ্যেই হঠাৎ করেই একজন সিকিউরিটি গার্ড দৌড়াতে দৌড়াতে সে বলে,
স্যার, বাইরে দুজন মহিলা ভীষণ ঝামেলা করছে ভেতরে ঢোকার জন্য। ওনারা তানহা ম্যামের সাথে দেখা করতে চাইছে। আমার সাথে? আজ আমার জন্য একটা স্পেশাল দিন। আমি কোনো সিক্রেট চাইছি না, তাই যারা এসে থাকুক তারা যেন কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে। ওনারা কারা কিছু বলেছে? বলছে ওনারা নাকি আপনার মা ও বোন। ওনাদের ভেতরে আসতে দিন। আমি ওনাদের এখানে অ্যালাউ করবো না। দয়া করুন আমার উপর, আমি অনুরোধ করছি, আমাকে ওদের সাথে কথা বলতে দিন। শাহনওয়াজ তান্নার কথা শুনে বিরক্তিতে ভ্রু কুচকায়। মনে মনে ভাবে, কি দিয়ে তৈরি এই মেয়ে, যারা একে এইভাবে বাড়ি থেকে বের করে দিল তাদের সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছে। শাহনওয়াজ তবুও নরম হয় না, চোয়াল শক্ত করে বলে। এটা আমার ম্যানশন, এখানে আমি যা বলবো তাই শেষ কথা। তানহার দু চোখে বিন্দু বিন্দু জল জমে শাহনওয়াজের কথায়। তানহার দু চোখে জল দেখে শাহনওয়াজের মনে কেমন জানি একটা অদ্ভুত অনুভূতি হয়। এই প্রথম অন্য কারো হিন্দোলে কেঁপে ওঠে সে। তার মতো শক্ত ব্যক্তিত্বের মানুষও নরম হতে বাধ্য হয়। কিছুটা নমনীয় স্বরে সিকিউরিটির গার্ডকে বলে, ওনাদের ভিতরে আসতে দিন। কিছু সময় পর মর্জিনা বেগম ও মিহি দুজনেই এক প্রকার দৌড়াতে দৌড়াতে সিদ্দিকি মেনশনে প্রবেশ করে। দুজনেই চোখ মুখ বিস্ময়ে ফেটে পড়ে। চারিদিকে এত আলোকসজ্জা, এত দামি দামি সব জিনিস, আর এত বড় বাড়ি। এসব তাদের কল্পনার রাজ্যের থেকেও সুন্দর। মিহি ফিসফিস করে বলে, আম্মু, এ তো পুরো রাজপ্রাসাদ। তাই তো দেখছি রে। যাই হোক, ভালো করে অভিনয় করার জন্য প্রস্তুত হই। ওই তানহাকে আমি কিছুতেই একাই এই রাজপ্রাসাদে রাজত্ব করতে দিব না। বলেই তিনি এগিয়ে যান তানহার দিকে। তানহাও মৃদুস্বরে বলে, আম্মু, মিহি, তোমরা এখানে? দুজনেই পরিকল্পনা মতো তানহার পায়ের কাছে বসে পড়ে। তানহা তো পুরো বিস্ময়ে থ বনে যায়। তাকে আরো অবাক করে দুজনে কাঁদতে শুরু করে বলে, ননসেন্স ড্রামা। তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? আমরা অনেক অন্যায় করেছি আপু, তার ফল আব্বু পাচ্ছে। আব্বু, আব্বু কি হয়েছে? কি হয়েছে আব্বুর? তোর আব্বু ভীষণ অসুস্থ রে। তুই বাড়ি থেকে বের হবার পরই উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। একেবারেই যাই অবস্থা। মনে হয় আমি শীঘ্রই বিধবা হতে চলেছি। তানহার বুক ছাত করে ওঠে। কোথায় আব্বু? আমি এক্ষুনি ওনার সাথে দেখা করতে চাই। আমি ওনার কিচ্ছু হতে দেব না। শাহনওয়াজ আকবরকে ইশারা করতেই আকবর এগিয়ে এসে বলে, আপনাকে কোথাও যেতে হবে না, আমি আপনার বাবার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। না, আমি আমার আব্বুর সাথে দেখা করতে চাই। এটা সম্ভব নয়, আজ আপনার এঙ্গেজমেন্ট। কি বলছেন এসব? আমার এঙ্গেজমেন্ট মানে? এত অবাক হচ্ছিস কেন আপু? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। আজ তো তোর আর শাহনওয়াজ সিদ্দিকীর এঙ্গেজমেন্ট। তান্না পুরো জমে যায়। সে তো এসব কিছু জানতো না। শাহনওয়াজের দিকে তাকাতেই সে চোখ ফিটিয়ে পড়ে। তোমার কোথাও যাওয়া হবে না, দ্যাটস ফাইনাল। কিন্তু উনি তো ঠিকই বলেছেন, তোকে এখন কোথাও যেতে হবে না। ওনারা তো বললেন ডাক্তারের ব্যবস্থা করবেন। তোর আব্বু ঠিক হয়ে যাবে। আমি আর মিহু খুব ক্লান্ত রে। আমি খেয়ালই করিনি। সে শাহনওয়াজের দিকে তাকিয়ে বলে, আম্মু আর মিহিকে এখানে থাকার ব্যবস্থা করে দিন প্লিজ। আর পারলে আব্বুকেও নিয়ে আসুন। শাহনওয়াজ কিছু বলতে যাবে, কিন্তু তান্নার আকুতি ভরা টলটলে চোখ দেখে থেমে যায়। আকবরকে কিছু একটা ইশারা করতে সে বুঝে যায়। মর্জিনা বেগম ও মিহির কাছে গিয়ে বলে, চলুন আমার সাথে। আকবর তাদের গেস্ট রুমে নিয়ে যায়। এত সুন্দর রুম দেখে তাদের শোক যেন মুহূর্তেই উড়ে যায়। দুজনেই নরম বিছানায় গা এলিয়ে দেয়। মিহি বলে, বাহ, কি নরম বিছানা, একদম তুলোর মতো। রুমটাও কত সুন্দর। সেসব জিনিসপত্র হাত বুলিয়ে দেখে। আকবর বিড়বিড় করে বলে, এনাদের তো অভিনয়ের জন্য নোবেল দেওয়া উচিত। এখনই কীরকম মরা কান্না কাঁদছিল, আর এখন দেখো। মর্জিনা বেগম আকবরকে এভাবে তাকাতে দেখে বললেন, এভাবে কি দেখছো? আমি এই বাড়ির হবু মালকিনের মা, বুঝলে? আমাদের দিকে এভাবে তাকাবে না। আকবরের ইচ্ছা করছিল মুখের ওপর কিছু কথা শুনিয়ে দিতে। অনেক কষ্টে সে নিজেকে শান্ত রাখল। এর মাঝে শাহনওয়াজ কল দিল তার ফোনে। হ্যালো স্যার, বলুন। কি বুঝলে? সবটাই এদের অভিনয় স্যার। সেটা আমি আগে জানতাম। শোনো, ওদের উপর নজর রাখো। আমি চাইনি আজকের দিনে তানহার মন খারাপ হোক, তাই ওদের ওইখানে থাকতে দিয়েছেন। কিন্তু ওদের উপর আমার একটুও বিশ্বাস নেই। আজ যেন কোনো ঝামেলা না হয়। জি স্যার। শাহনওয়াজ ফোনটা রেখে দেয়। আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, স্যারের এত নমনীয় রূপ আমি কখনো দেখিনি।
কেন উনি ওই মেয়েটার সামনে বারবার দুর্বল হয়ে পড়ছে? শুধুই কি প্রতিশোধের নেশা নাকি? তার ভাবনার মাঝে আসগর ইসলাম দৌড়ে দৌড়ে রুমে এলেন। এসেই দল আনন্দে লাফিয়ে মর্জিনা বেগমের উদ্দেশ্যে বললেন, তানার ভাগ্যটা তো সোনায় গড়া দেখছি। এনার নাকি যায় যায় অবস্থা ছিল, এখন তো দেখছি ডিস্কো ড্যান্সার, পুরো ড্রামা বস পার্টি। তান্না দুচোখ খুঁজে চলেছে শাহনওয়াজ সিদ্দিকীকে। লোকটার থেকে অনেক কিছু জানার আছে তার। যে লোকটা কাল অবধি তাকে পাচার করতে চেয়েছিল, আজ হঠাৎ কেন সে তার সাথে এঙ্গেজমেন্ট করতে চাইছে, কেন তাকে বিয়ে করতে চাইছে, এই সব প্রশ্নের উত্তর জানতে চায় তান্না। তান্না পুরো ম্যানশন জুড়ে খুঁজতে খুঁজতে হঠাৎ শাহনওয়াজের দেখা পায়। শাহনওয়াজ আরও কিছু ব্যবসায়ীর সাথে মিলে গল্প করছিল। তান্না বেশি কিছু না ভেবে শাহনওয়াজের কাছে চলে যায়। শাহনওয়াজের একদম মুখোমুখি দাঁড়িয়ে হালকা কেশে বলে, শুনুন, একটু এদিকে আসুন। আপনার সাথে আমার জরুরি কথা আছে। এখন আমি ব্যস্ত আছি, পরে। যান যান, নিজের হবু বউয়ের কথা শুনে আসুন। না হলে বিয়ের পরে দেখবেন প্রত্যেক দিন এই বিষয়টা নিয়ে খোঁচা দিবে। আমার মিসেসও এমন করে। এহেন কথা শুনে তান্নার বেশ অস্বস্তি বোধ হয়। শাহনওয়াজ তান্নার হাত আলতো করে ধরে বলে, বেশ, চলো, শুনি তোমার কথা। কিছুটা দূরে নিরিবিলি স্থানে আসে দুজনে। শাহনওয়াজ তান্নার দিকে তাকিয়ে নরম সুরে বলে, কি বলবি বলো। তান্না নিজের মনে সাহস সঞ্চার করে প্রশ্ন করে বসে, আমায় কেন বিয়ে করতে চান আপনি? এটা জানার জন্য তুমি আমি এভাবে এখান থেকে নিয়ে এলে? জানো, আমার কত জরুরি কথা ছিল। আমার কাছেও এটা জানা জরুরি যে আপনি কেন আমায় বিয়ে করতে চান। আপনার আচরণ আমার সুবিধার লাগছে না। আর তান্না আর কিছু বলতে যাবে তার আগেই আচমকা শাহনওয়াজ তান্নাকে দেওয়ালের সাথে চেপে ধরে। তান্নাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার ওষ্ঠদয় দখল করে নেয় নিজের পুরো ওষ্ঠদয় দ্বারা। তান্না বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে। শাহনওয়াজ এভাবে গাঢ় চুম্বন এঁকে দেয় তান্নার ওষ্ঠে। তান্না একদম বরফের মতো জমে যায়। শাহনওয়াজের হাত খেলে যায় তান্নার নরম শরীরে। ব্যাপারটা আরও গভীরে যাবে তার আগেই হঠাৎ করে পেছন থেকে আকবর বলে ওঠে, স্যার, মিস্টার চৌধুরী আপনার সাথে দেখা। বলতে বলতে সে থেমে যায় এই দৃশ্য দেখে। অপ্রস্তুত হয়ে দ্রুত চোখ ফিরিয়ে নেয়। তান্না তো লজ্জা একদম মাটির সাথে মিশে যাবার জোগাড়। সে শাহনওয়াজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। শাহনওয়াজ আকবরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ব্যাড টাইমিং আকবর। আকবর নিজেও ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই কিছু বলতে পারছিল না। এদিকে তান্না তখনও ঘোরের মধ্যে ছিল। শাহনওয়াজ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, আশা করি নিজের প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর যদি এখনো কোনো সন্দেহ থাকে, তাহলে বিয়ে পর্যন্ত অপেক্ষা করো। এটাতে শুধু ট্রেলার ছিল, পুরো মুভি না হয় বিয়ের পর দেখে নিও। বলে সে একদম অ্যাটিটিউড নিয়ে হেঁটে চলে যায়। আকবরও তার পিছু পিছু যায়। এদিকে বেচারি তান্না নিজের ঠোঁটে হাত বুলিয়ে বলে ওঠে, এটা কি হলো? কি বোঝাতে চাইলেন উনি? তুমিও আমার পাশে বসো তো আম্মু, তোমাকেও সাজিয়ে দিচ্ছি। এখানে তো সব বয়সের বিজনেসম্যান এসেছে দেখছি, তোমাকেও কেউ পছন্দ করে নিতে পারে। কি বলছিস সেই সব? আরে ভুল কিছু বলি না, একবার ভেবে দেখো, আব্বুর সাথে সংসার করে তুমি কি কোনো সুখ পেয়েছো? কথাটা ভুল বলিসনি। যখন যুবতী ছিলাম তখন রূপ ছিল আমার। এলাকার সব ছেলেরা পাগল ছিল আমার জন্য, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল না। তাই তো এক বিপত্তিক এক বাচ্চার বাপকে। যাই হোক, বাদ দে সেসব। এখন তুই নিজের ওপর গুরুত্ব দে। আমার ভাগ্য যাই হোক, তোকে আমি একটা সুন্দর জীবন দিতে চাই। সুন্দর করে নিজেকে তৈরি করে নে, কোনো কমতি যেন না থাকে। তান্না ও শাহনওয়াজের এঙ্গেজমেন্টের সময় হয়ে এসেছে। তান্নার পরনে লাল গ্রাউন, শাহনওয়াজের পরনে সাদা ক্লাসিক শার্টের ওপর ব্লেজার ও টাইলার্ড ফিট ব্লেজার প্যান্ট। দুজনকে পাশাপাশি ভীষণ সুন্দর লাগছে। এঙ্গেজমেন্টের সময় ঘনিয়ে আসতেই শাহনওয়াজ এগিয়ে এসে তান্নার দিকে হাত বাড়িয়ে দেয়। তান্না কাঁপা কাঁপা হাতে শাহনওয়াজের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে নেয়। এরপর শাহনওয়াজ আলতো করে তান্নাকে টেনে নেয় উঁচু করে তৈরি করা মঞ্চটিতে। ঠিক তখনই হলঘরের সব আলো নিভে গেল। শুধু মঞ্চের উপর এক ফালি আলো এসে পড়ল তাদের দুজনের উপর। যেন এই মুহূর্তে পৃথিবীতে আর কেউ নেই, শুধু শাহনওয়াজ আর তান্না। এক ঝলকে যেন তাদের চারপাশের সব কিছু ঝাপসা হয়ে গেল। এই প্রথমবার এত কাছাকাছি তারা। তাদের হৃদস্পন্দন একই তালে বাজছে। আশেপাশের সবাই তাদের জন্য হাততালি দিতে থাকে। সাথে সাথে হঠাৎ করে মঞ্চে বেজে ওঠে একটা খুব সুন্দর গান। শাহনওয়াজ তান্নার সাথে মিলে নাচতে শুরু করে দেয়। নাচতে নাচতে দুজনে যেন দুজনের মাঝে হারিয়ে যায়।
তান্হা বুঝতে পারে না তার মনে কেমন জানি অন্যরকম অনুভূতি হচ্ছিল, যা তার কাছে একদম নতুন। যখন শাহনওয়াজ সিদ্দিকী তাকে কাছে টেনে নিচ্ছিল, তখন সবটাই তার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। জন্ম থেকে কখনো কারো ভালোবাসা না পাওয়া মেয়েটা যেন প্রথম কারো থেকে হৃদয়ভেদী ভালোবাসা পাচ্ছিল। मेरी राहें तेरी तकें तुझ पे ही तो मेरा हक है इश्क मेरा तू भी शक है तुझ पे ही तो मेरा हक है साथ छोड़ूंगी ना तेरे पीछे आऊंगी। নাচ শেষ হতেই সবার হাততালির আওয়াজ শোনা গেল। সবাই তাদের উৎসাহ দিচ্ছিল ও প্রশংসা করছিল, কিন্তু দূর থেকে একজন শকুন দৃষ্টিতে তাকাচ্ছিল তাদের দিকে। তার চোখ দিয়ে আগুন বের হচ্ছিল। সেই আগুন যেন এই সুন্দর ভালোবাসাকে দগ্ধ করে দেবে। সময় হয়ে আসে আংটি বদলের। মর্জিনা বেগম, মিহি, আসগর, ইসলাম এরা সবাই এসে দাঁড়িয়ে পড়ে সামনে। এতক্ষণ সবাই খেতে ব্যস্ত ছিল। মর্জিনা বেগম বলে ওঠেন, ইস, কত রকমের সুস্বাদু খাবার! এত খাবার জন্মেও খাইনি। এমন সময় আকবর এসে বলে, স্যালাইন লাগলে বলবেন। যত খাবার খেলেন ঠিক মতো হজম হবে কিনা সন্দেহ। ঠিকভাবে কথা বলুন। আর আটা ময়দা বাকি ছিল না, থাকলে সেগুলো মুখে লাগিয়ে নিতেন। আমি জানি আমাকে সুন্দর লাগছে, তা দেখেই বুঝি আপনার হিংসে হচ্ছে খুব, তাই না? আকবর ভ্যাবাচাকা খেয়ে যায়। এই আটার বস্তাকে দেখে তার কিনা হিংসা হবে। এদিকে শাহনওয়াজ তানহার হাতে আংটি পরানোর জন্য প্রস্তুত হয়। আংটিটা পরাতে যাবে এমন সময় এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর বলে ওঠে, আমাকে ছাড়াই নিজের এঙ্গেজমেন্ট করে নিচ্ছ শাহনওয়াজ সিদ্দিকী? একটু অপেক্ষা তো করতে পারতে। আফনান, তোমার জীবনের এত স্পেশাল একটা দিনে আমি আসবো না, সেটা ভাবলে কিভাবে? বলেই এগিয়ে আসে আফনান সিদ্দিকী। আমার বাড়ি, আমার পরিচয় সব তো দখল করে নিয়েছো, এখন আমার পছন্দের মেয়ের দিকেও নজর দিয়েছো। শাহনওয়াজ অবাক চোখে তাকালো আফনান সিদ্দিকীর দিকে। আফনানের চোখে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। তান্হা তো একদম হতবাক হয়ে তাকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। আফনান এগিয়ে এসে হালকা হেসে বলল, আরে মজা করছিলাম, তুমি সিরিয়াস হয়ে গেলে নাকি? চিল, তোমার খুশিতে অংশ নিতে এলাম। শাহনওয়াজ আফনানের এমন ঠাট্টা ভালোভাবে নেয় না। আকবরের উদ্দেশ্যে বলে, ওকে ভেতরে নিয়ে গিয়ে বসতে দাও। এখানে বসার জন্য তো আমি আসিনি, তোমার আর তোমার হবু স্ত্রীকে নতুন জীবনের শুভকামনা জানাতে এসেছি। বলে সে একটি ফুলের তোড়া নিয়ে এগিয়ে এসে তান্নার হাতে দিয়ে বলে, শুভকামনা ভাবি, আশা করি আপনার বিবাহিত জীবন সুখী হবে। বলেই ফিচেল হাসে। তান্না অস্বস্তি নিয়ে দাঁড়ায়। শাহনওয়াজ তখনও হাতে আংটি নিয়ে দাঁড়িয়েছিল দেখে আফনান বলে, আংটিটা পরিয়ে দাও ভাবি, আর কতক্ষণ এভাবে অপেক্ষা করবে? শাহনওয়াজ এবার আলতো করে তান্নার হাতে আংটি পরিয়ে দেয়। অতঃপর তান্নাকে ইশারা করলে তান্নাও পরিয়ে দেয়। আফনান সিদ্দিকী হাততালি দিয়ে বলে, বাহ, কি সুন্দর বানিয়েছে দুজনকে, কারোর নজর না লাগুক। নজর দেওয়ার মানুষ তো চলেই এসেছে। কি হয়েছে আকবর, তোমার মুখ দেখে কেন জানি মনে হচ্ছে আমার এখানে আসা তুমি খুশি হওনি। আকবর কিছু বলল না জবাবে, নিজের শান্ত ভাব বজায় রাখল। এর মধ্যে শাহনওয়াজ বলল, বিনা দাওয়াতে যখন আমার এঙ্গেজমেন্টে এসে গেছো, তাহলে গিয়ে খেতে বসে পড়ো, আমি আসছি। শাহনওয়াজ যে তাকে অপমান করতে চাইল এটা বুঝে আফনান সিদ্দিকের মুখের হাসি মিলিয়ে গেল। তবে সে দমে গেল না। মনে মনে বলে, শুরু থেকে তুমি আমার সাথে যা যা করেছো তার পাই টু পাই হিসাব নেওয়ার সময় এসে গিয়েছে। এতদিন ধরে আমি তো এই সুযোগের অপেক্ষায় ছিলাম, তোমার দুর্বলতার, সেটা পেয়ে গেছি। বলে তান্নার দিকে তাকিয়ে হালকা হাসে। শাহনওয়াজ আচমকা তান্নার সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়। চোখের ভাষাতেই বুঝিয়ে দেয় এদিকে নজর দিলে চোখ উপড়ে ফেলবে। আফনান সিদ্দিকী আরামসে বসে চিকেন লেগ পিসে কামড় দিচ্ছিল। আকবর এটা দেখে বিরক্তির চাহনি দিচ্ছিল। আফনান সেটা খেয়াল করে বলে, খাবে? আকবর কিছুই বলে না। এমন সময় শাহনওয়াজ সেখানে এসে বলে, তুমি খাও ওটা, খাবার জন্য দেশটা। এটা ঠিক না শাহনওয়াজ, আমি তোমার খুশিতে অংশীদার হতে এলাম, আর তুমি আমায় খাবার খোটা দিচ্ছ। শাহনওয়াজ হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করতে চায়, কারণ আজকের দিনে সে কোনো ঝামেলা করতে চায় না। এর মাঝে আফনান উঠে দাঁড়িয়ে বলে, আজ তুমি যা কিছু পেয়েছো সবটাই তো আমার পাওয়ার কথা ছিল। আমার বাবার তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য তুমি ভোগ করেছো, যাকে আমার বাবা
রাস্তা থেকে তুলে এনেছিল, আর আমি তার নিজের ছেলে হয়েও জানি না তুমি কিভাবে বশ করেছিলে আমার বাবাকে, যে তিনি মৃত্যুর আগে তার পরবর্তী মাফিয়া কিং তোমায় বানিয়ে গেল। এটা প্রাচীনকালের রাজতন্ত্র নয় আফনান, যে বংশানুক্রমিকভাবে রাজার ছেলে রাজা হবে। এটা হলো মাফিয়ার সাম্রাজ্য। এখানে ক্ষমতা, শক্তি আর যোগ্যতাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমার যোগ্যতা ছিল জন্যই আনোয়ার স্যার তার পরবর্তী মাফিয়া কিং হিসেবে আমি নির্বাচন করেছেন। আফরানের চোখ দুটো এবার আরও হিংস্র হয়ে উঠল। তার মনে পড়ে গেল অতীতের স্মৃতিগুলো। চট্টগ্রামের মাফিয়া কিং আনোয়ার হাওলাদারের একমাত্র ছেলে ছিল সে। তাই ছোটবেলা থেকেই সবাই তাকে ভবিষ্যতের মাফিয়া কিং ভাবত। সে নিজেও তাই ভাবত। কিন্তু আফনান যখন অনেক ছোট, তখন তার বাবা কোথা থেকে যেন এই শাহনওয়াজকে নিয়ে আসে। সে সময় শাহনওয়াজের পরনে ছিল জীর্ণশীর্ণ পোশাক, চেহারা ছিল মলিন, দেখেই মনে হয়েছিল কোনো পথশিশু। আফরান তো প্রথম দিকে ঘৃণায় ওর পাশেই যেত না, নিজের বন্ধুদের নিয়ে ওকে কম বলিও করেনি। কিন্তু শাহনওয়াজের প্রতি আনোয়ার হাওলাদারের অনেক প্রসন্ন ছিল। তিনি এমনকি শাহনওয়াজকে নিজের পদবি দেন, নিজের ছেলের মতো দেখতে থাকেন। এমনকি একসময় তো আফরানের থেকে শাহনওয়াজ তার প্রিয় হয়ে ওঠে। সবাই শাহনওয়াজকে বলতো তার ডান হাত। এত কিছুর পরেও আফরানের এটা বিশ্বাস ছিল যে আর যাই হোক না কেন, তার বাবা অন্তত তাকে পরবর্তী মাফিয়া কিং করবে। কিন্তু দিন শেষে তার সেই আশাও ভেঙে গেল যখন তার বাবা মৃত্যুশয্যায়। তাকে নয়, বরং এই শাহনওয়াজ সিদ্দিকীকে পরবর্তী মাফিয়া কিং ঘোষণা করল। যদিও তিনি নিজের ব্যবসার বেশিরভাগ অংশ তুলে দিয়েছিলেন আফনানের হাতে, কিন্তু তাতেও আফনান সন্তুষ্ট ছিল না। তার মনে হয়েছে তার সাথে প্রতারণা হয়েছে। এসব ভাবনা থেকে বেরিয়ে আফনান বলে ওঠে, তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছো শাহনওয়াজ সিদ্দিকী, এবার কেড়ে নেওয়ার পালা আমার। শাহনেওয়াজ স্যার আপনার থেকে কিছু কেড়ে নেয়নি। উনি নিজের যোগ্যতায় সব কিছু অর্জন করেছেন। যদি আপনি ওনার থেকে বেশি যোগ্য হতেন, তাহলে আপনার বাবা কখনোই ওনাকে নির্বাচন করতেন না। তোমার লেকচার শুনতে আমি এখানে আসিনি। বলে সে ফুঁসতে ফুঁসতে চলে যায়। ওই তানহা কোনো কিছু না করে এত কিছু পেয়ে গেল, আর আমি এত চেষ্টা করেও। এমন সময় হঠাৎ করে মিহি কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। ঠিক সেই সময় দুটো বলিষ্ঠ হাত তাকে আগলে নেয়। মিহি অবাক হয়ে তাকিয়ে থাকে। ভীষণ সুদর্শন ও সুঠামদেহী এক যুবক, দুই হাতের মুঠোয় ঝুলন্ত সে হাঁ করে তাকিয়ে থাকে যুবকটির দিকে। এদিকে নিজের দিকে মিহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে যার পরনায় বিরক্ত হয় আফনান সিদ্দিকী। বিরক্তির স্বরে মিহিকে সোজা করে দাঁড় করিয়ে চলে যেতে নিবে, এমন সময় মিহি বলে ওঠে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আফনানের মেজাজ খারাপ ছিল, তাই সে কিছু না বলে চলে যেতে নেয়। ঠিক সেই সময় মিহি পেছন থেকে বলে ওঠে, ও হ্যালো, কিছু বলছেন না কেন? অ্যাটিটিউড? আমি কিন্তু যেন তেন কেউ নই, শাহনওয়াজ সিদ্দিকীর হবু শালি আমি। এসব অ্যাটিটিউড অন্য কোথাও গিয়ে দেখান। কথাটা শোনা মাত্র আফনান থেমে পেছনে ফিরে তাকায়। মিহিকে পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে পরখ করে নিয়ে বলে, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তান্না এত ভিড়ের মাঝে নিজেকে ভীষণ একা বোধ করছিল। এমন সময় আচমকা তার পিঠে কারো স্পর্শ অনুভব করে পেছনে ফিরে দেখতে পায় শাহনওয়াজ সিদ্দিকীকে। শাহনওয়াজ তার উদ্দেশ্যে বলে, একা একা লাগছে? হুম। আমি থাকতে তুমি একা নও। আচ্ছা, ওই লোকটা কে ছিল? আমার পরিচিত একজন। শাহনওয়াজের সংক্ষিপ্ত জবাব শুনে তান্না আবারও সাহস করে প্রশ্ন করে, আমায় কেন বিয়ে করতে চাইছেন সেটা তো বললেন না স্পষ্ট করে। আমি কারণটা জানতে চাই। বেশ, কারণ জানতে চাইলে চলো আমার সাথে। বলেই তান্নাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। শাহনওয়াজ তান্নাকে নিজের সাথে তার রুমে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল। কি আমায় এইখানে কেন নিয়ে এলেন? কি দেখাতে চান আমায়? শাহনওয়াজ নিজের কাবার্ডের কাছে গেল। কিছু সময় পর সেখান থেকে একটা টিফিন বক্স বের করলো। দেখে মনে হচ্ছে এই টিফিন বক্সটা অনেক পুরাতন। শাহনওয়াজ তান্নার সামনে টিফিন বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, দেখো তো এটা চিনতে পারো কিনা। এটা তো একটা টিফিন বক্স, কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? তার মানে তুমি ভুলে গেছো। অবশ্যই ভুলে যাওয়াটা স্বাভাবিক। যাই হোক, তোমার এটার কথা না হয় মনে নেই, কিন্তু এটা কি মনে আছে যে কি? তুমি যখন অনেক ছোট ছিলে, 4-5 বছর বয়স, তখন তোমার মাও বেঁচে ছিলেন। সে সময় মনে আছে? তুমি বোধহয় সেদিন প্রথম স্কুলে গিয়েছিলে। সেদিন তোমাদের স্কুলের বাইরে একটা কিশোর বসেছিল। সে ক্ষুধার্ত ছিল। তোমার মা সেদিন ছেলেটাকে বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিয়েছিল, মনে আছে? এরপর থেকে তোমার মা প্রতিদিন টিফিনে তোমার জন্য এক্সট্রা খাবার দিত,
যাতে তুমি সেখান থেকে ছেলেটাকে দিতে পারো। একদিন ছেলেটির হাতে চোট লেগেছিল। সেদিন তুমি তোমার ছোট্ট হাতে ওই ছেলেটাকে খাইয়ে দিয়েছিলে। মনে আছে? তান্না নিজের অতীতের স্মৃতিতে ডুব দেয়। সত্যি তার সাথে এমনই হয়েছিল। একজন পথশিশুকে সে এভাবেই খাইয়ে দিয়েছিল। এরপর শাহনওয়াজও আবার বলে ওঠে, তারপর একদিন তুমি স্কুলের সামনে বসে কাঁদছিলে। পথশিশুটা তোমার কাছে গেলে তুমি তোমার পুরো টিফিনটা তাকে দিলে। সেদিন টিফিনে খুব কম খাবার ছিল। তুমি কাঁদতে কাঁদতে ছেলেটিকে বলেছিলে, তোমার মা আর নেই। তিনি তোমাকে ছেড়ে অনেক দূর আল্লাহর কাছে চলে গেছেন। তাই এখন থেকে কেউ আর তোমার জন্য খাবার দেবে না। সেদিন ছেলেটা তোমার সান্ত্বনা দিয়েছিল। তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, এতদিন যেভাবে তুমি ওকে খাবার দিয়েছ, তেমনিভাবে এবার থেকে ও তোমার জন্য খাবার নিয়ে আসবে। মনে আছে তোমার? তান্নার চোখে জল চলে আসে। কিন্তু ছেলেটা আর আসেনি। ও মিথ্যেবাদী ছিল। ওর জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম। বাড়িতে সৎ মা আমায় ঠিকভাবে খেতে দিত না। আমি আশায় ছিলাম ও আসবে একদিন, আমার জন্য খাবার নিয়ে আসবে। কিন্তু ও নিজের কথা রাখেনি। এক সময় আমিও ওর আশা বাদ দিয়ে দিই। নিজের ভাগ্যের সাথে মানিয়ে নিই আমি। শাহনওয়াজ এবার তান্নাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি দুঃখিত। তোমার কঠিন সময়ে আমি তোমার কাছে থাকতে পারিনি। বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তোমার জন্য খাবার নিয়ে যেতে। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমাকে সম্পূর্ণ এক নতুন জীবনে প্রবেশ করতে হয়, যেখানে আমার নিজের স্বাধীনতা বলে কিছু ছিল না। অন্যের কথা মতো চলতে হতো আমায়। আর তাই, মানে তুমিই সেই। হ্যাঁ তানহা, আমি তোমার সেই ছোটবেলার বন্ধু, যে ছোটবেলায় তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি। কিন্তু এবার সময় এসেছে নিজের ভুল শুধরানোর। এবার আমি তোমায় সবকিছু থেকে আগলে রাখবো। আমি তোমায় কথা দিলাম। বলে সে তান্নাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। মনে করে সেদিন তান্নাকে দেওয়া কথা রাখতে সে খাবার জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছিল। আর ঠিক সেই সময়ই তার দেখা হয় আনোয়ার সিদ্দিকীর সাথে। খাবার জোগাড় করার সময় শাহনওয়াজ যখন একটি রেস্টুরেন্টে চুরি করতে গিয়ে মার খাচ্ছিল, তখন আনোয়ার সিদ্দিকী তাকে উদ্ধার করে নিজের সাথে নিয়ে যান নিজের মাফিয়া সাম্রাজ্যে। আর সেখানেই তার জীবনটা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর শাহনওয়াজ নিজের ইচ্ছায় কখনো ওই সাম্রাজ্যের বাইরে আসতে পারেনি। যখন সেই সুযোগ পেল, তান্নার অনেক খোঁজ করেছে, কিন্তু তার খোঁজ পায়নি। এরপর তান্নার সাথে সেদিনের ঘটনার পর ওর বায়োডাটা খুঁজতে গিয়ে সবকিছু বুঝতে পেরেছে। এবার আপনি আমায় সত্যিই আগলে রাখবেন তো? আগের মতো আর আমায় ছেড়ে যাবেন না তো? এই যে হাতটা ধরলাম, মৃত্যুর আগে অবধি তোমার এই হাত আমি ছাড়বো না। কথা দিলাম তোমায়। সত্যি? হুম। শাহনওয়াজ তান্নার কপালে চুমু খায়। তান্না লজ্জায় মিয়ে যায়। আজ তান্না ও শাহনওয়াজের গায়ে হলুদ। এই নিয়ে পুরো সিদ্দিকী ম্যানশনে চলছে আয়োজন। আকবরের আজকের পুরো দিন কাটছে ব্যস্ততায়। সে আজ দম ফেলারও সময় পাচ্ছে না। এর মাঝে সে খেয়াল করেছে মেহিকে কেমন যেন অদ্ভুত লাগছে। সে ফোনে কারোর সাথে ভীষণ কথা বলছে, আবার তার হাতে ভীষণ দামি একটা ব্রেসলেট, গলায় দামি লকেট। এসব দেখে আকবরের কেমন একটা খটকা লাগে। এই মেয়ে এত দামি দামি জিনিস কোথায় পেল? তবে বেশিক্ষণ ভাবার সময় পেল না, কারণ তার অন্য অনেক কাজ আছে। এমন সময় সে খেয়াল করলো শাহনওয়াজ এসে দাঁড়িয়েছে। সে এসে আকবরকে বলল, সব আয়োজন করে ফেলেছ? হুম, সব কিছু ঠিকঠাক। তান্নাকে পুরো একটা সুন্দর হলুদ শাড়ি পরেছে। তাকে দেখে যে কেউ বলবে তার মতো সৌন্দর্য আর কারণে। মিহি দূর থেকে তাকে দেখে কিছুটা হিংসা করছে। তবে মর্জিনা বেগম এগিয়ে গিয়ে তান্নাকে বললেন, বাহ, কি সুন্দর লাগছে। চল, তোকে প্রথম হলুদ আমি লাগাবো। বলে তিনি তান্নাকে এগিয়ে এনে তার গায়ে হলুদ লাগিয়ে দিলেন। এরপর মিহিও এগিয়ে এসে হলুদ লাগিয়ে দিয়ে বলল, আশা করি এই হলুদের মতো তোর জীবনও উজ্জ্বল হবে। তান্না জড়িয়ে ধরে মিহিকে। এদিকে মিহির মনে অন্য কিছুই চলছিল। শাহনওয়াজ সিদ্দিকীর গায়ের হলুদ মাখানো হয়েছে। এরপর সে তান্নাকে দেখার জন্য এগিয়ে এলেন। তোমায় অনেক সুন্দর লাগছে। তবে আমার হলুদ লাগানো তো এখনো বাকি। বলে সেও মাখিয়ে দেয় হলুদ। ঢং যত। আজ রাতে আমাদের বিয়ে। আজ থেকে আমাদের একটা নতুন জীবন শুরু হতে চলেছে। এই নতুন জীবনে আমার কেবল তোমার সঙ্গ ও ভরসা চাই। আমি জানি তুমি আমাকে এখনো পুরোপুরি চেনো না। আমার জীবনের ব্যাপারে তেমন কিছু জানো না। আমাকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন থাকতে পারে। সব প্রশ্নের উত্তর আমি তোমায় দেব। শুধু আমার উপর একটু ভরসা রাখো। কখনো আমার বিপক্ষে যেও না। কারো কথায় প্ররোচিত হয়ে আমি ভুল বুঝো না। আমার কোনো ব্যাপার নিয়ে মনে প্রশ্ন জাগলে সরাসরি আমার কাছে প্রশ্ন করবে। আরেকটা কথা, কাউকেই অন্ধের মতো বিশ্বাস করো না। আমার শত্রুর অভাব নেই। অনেকে তুমি প্ররোচিত করার চেষ্টা করবে। তুমি শুধু প্ররোচিত হও না।
তান্হা মাথা নাড়ায়। এমন সময় আকবর এসে বলে, স্যার, একটা বড় সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আকবর এরপর শাহনওয়াজকে কিছু একটা দেখায়। শাহনওয়াজ সেটা দেখে বলে, আমাদের এক্ষুনি যেতে হবে। সে তান্হার দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার জন্য অপেক্ষা করো তানহা। আশা করি অপেক্ষার ফল মিষ্টি হবে। তান্হা হালকা আসে বলে শাহনওয়াজ তান্হার কপালে আলতো করে চুমু খায়। আমি আপনার অপেক্ষায় থাকবো। আগেরবারের মতো এই অপেক্ষার প্রহর যেন এত দীর্ঘ না হয়। তান্হাকে বিয়ের সাজে সাজানো হচ্ছে, কিন্তু তার মনে নানান চিন্তা বাসা বাঁধছে। তার পাশেই বসে আছেন মর্জিনা বেগম। তান্হাকে এত দামি শাড়ি ও গহনা সাজাতে দেখে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আচমকা তান্হা উঠে দাঁড়ায়। মর্জিনা বেগম তান্হার দিকে এগিয়ে গিয়ে বলেন, কি হলো তানহা, এভাবে উঠে দাঁড়ালি কেন? আমার মনটা কেমন জানি করছে আম্মু। বিয়ের দিন উনি কিভাবে বেরিয়ে গেলেন? উনি ঠিক সময় মতো আসবেন তো? আরে এত চিন্তা করিস না, কোনো জরুরি কাজ পড়ে গেছে বোধহয়, সেই জন্যই গেছি। চলে আসবে আবার। আমার কেন জানি খুব দুশ্চিন্তা হচ্ছে। এত দুশ্চিন্তা করে তো কোনো লাভ নেই। তার থেকে তুই একটা নিশ্চিন্তে থাকতো, ঠিক সময়ে ও চলে আসবে। এইসব বড়লোক মানুষের জীবন এমনই। এরই মধ্যে তান্হাকে আবারও বসতে বলে পার্লার থেকে আসা মেয়েরা, কারণ তার সাজ এখনও কমপ্লিট হয়নি। তান্হা চুপচাপ বসে পড়ে। তবে তার মনের খচখচানি তখনও দূর হয়নি। খচখচ ভাব তখনও বজায় ছিল। তান্হার ভাবনার মাঝে হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে। তান্হা ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে শাহনওয়াজ বলে ওঠে, তোমার বিয়ের সাজ কমপ্লিট? কিন্তু আপনি কখন আসবেন? আমি খুব শীঘ্রই এসছি। আমার জন্য একটু অপেক্ষা করো। তান্হার মন খুশিতে ভরে ওঠে। একটু পরই তান্হা নিচে নেমে আসে। নিচে বিয়ে উপলক্ষে নাচ গানের আয়োজন চলছিল। মিহি, মর্জিনা সহ আরও অনেক অতিথি এসেছিল। তারা সেখানে আনন্দ করছিল। তান্হার এসব দেখে ভীষণ ভালো লাগে। সে মনে মনে বলে, আমার জীবনে এত সুখ ছিল আমি সেটা ভাবতেও পারিনি। এই সুখে যেন কখনো কারোর নজর না লাগে। এভাবে সময় এগিয়ে যেতে থাকে। ঘড়ির কাঁটায় সময় এগোতে থাকে। 1 ঘন্টা, 2 ঘন্টা করে সময় বেড়ে যায়। রাত যত গভীর হচ্ছিল তান্হার চিন্তা বাড়ছিল। এখনও শাহনওয়াজের আসার কোনো খবর নেই। অনেক অতিথি ইতিমধ্যেই বিয়ে হবে না ভেবে স্থান ত্যাগ করেছে। অনেকেই কানাঘুষো করছিল। মর্জিনা বেগম তান্হার কাছে এসে বলে, এসব কি হচ্ছে তানহা, তোর হবু বর কথায় আদৌ বিয়েটা হবে তো? সে তো বলেছিল শীঘ্রই আসবে। কবির আর তার তো আসার কোনো খবরই নেই, ফোনেও নাকি পাওয়া যাচ্ছে না। আমার বিশ্বাস উনি আসবেনই, আসতে হবেই ওনাকে। এর মধ্যে তান্হার ফোন বেজে ওঠে। তান্হা ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে কেউ বলে ওঠে, যদি নিজের হবু স্বামীর আসল চেহারা দেখতে চাও তাহলে এখনই চট্টগ্রাম বন্দরের পাশে অবস্থিত নতুন শিপিং সেন্টারে চলে এসো। তান্হা অবাক হয়ে যায় এই গল্পে। মানে কি এসবে? মিহি তান্হার কাছে এগিয়ে এসে বলে। কি হয়েছে আপু? তান্হা মিহিকে সব খুলে বলে। মিহি সব শুনে বলে, তোর এখনই যাওয়া উচিত। যাকে বিয়ে করতে চলেছিস সে মানুষ হিসেবে কেমন সেটা তো তোকে জানতেই হবে, না হলে বিয়ের পর যদি কোনো সমস্যায় পড়তে পারিস। তাছাড়া দেখ, তোকে কথা দিয়ে উনি এখনো বিয়েতে উপস্থিত হননি। আমার শাহনওয়াজ সিদ্দিকীর ওপর ভরসা আছে। আমি জানি উনি খারাপ মানুষ নন। উনি আমায় বলেছেন কারো কথায় ওনাকে সন্দেহ না করতে, কাউকে অন্ধভাবে বিশ্বাস না করতে। কিন্তু তুই তো ওনাকে অন্ধভাবে বিশ্বাস করিস। যখন একজন তোকে কল করে এমন কথা বলেছে তখন তোর একবার যাওয়া উচিত। কিন্তু আমি একা যাব যদি কোনো বিপদ হয়? ঠিক আছে, তোকে একা যেতে হবে না, আমিও যাব তোর সাথে। আচ্ছা চলো। তানহা বের হতে নেবে এমন সময় শাহনওয়াজের ঠিক ঠিক করে রাখা কিছু গার্ডস এগিয়ে এসে বলে, কোথায় যাচ্ছেন ম্যাম? স্যার আপনাকে বাইরে যেতে নিষেধ করেছে। তানহা বলে, আমার যেতে দিন, আমার জরুরি কাজ আছে। তারা আর কিছু বলতে যাবে এমন সময় মিহি বলে ওঠে, যদি তোমরা আরও বাহাদুরি করো তাহলে কিন্তু মিস্টার শাহনওয়াজ সিদ্দিকীকে বলে তোমাদের সবাইকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। গার্ডসরা পিছু হটতে বাধ্য হয়। তান্হা মিহির সাথে শপিং সেন্টারে চলে যায়। এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে কি আমাকে বোকা বানানো হলো? আমি আগেই ভেবেছিলাম যে শাহনওয়াজ লোকটা খারাপ নন। এমন সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায় একটা কন্টেনারের ভেতরে। চল তো ওখানে গিয়ে দেখি। তান্না ও মিহি সেদিকে এগিয়ে যায়।
সেখানে যেতে দুজনের চোখ বের হয়ে আসার উপক্রম হয়, কারণ বাইরে থেকে তারা দেখতে পায় শাহজাহান সিদ্দিকী কন্টেনারের ভেতর থেকে 4জন মানুষের সামনে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ওই 4জন ব্যক্তি বারবার তার কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাচ্ছে, কিন্তু শাহনওয়াজের চোখে বিন্দুমাত্র দয়া নেই। তার ধারালো অস্ত্রটা দিয়ে একজনের গলায় কোপ বসায়। তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়, চারিদিকে রক্ত ভেসে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে তান্না চিৎকার করতে নেবে, এমন সময় মিহি তার মুখ চেপে ধরে বলে, কি করছিস আপু? যদি শুনে ফেলে তোকেও এভাবে শেষ করে দিবে। বলে সে তান্নাকে টানতে টানতে দুটো নিয়ে আসে। তান্না এগিয়ে এসে কাঁদতে কাঁদতে বলে, কি ছিল এটা? উনি এটা কিভাবে করতে পারলেন? ওই নিরীহ মানুষদের এভাবে মারলেন? ওরা নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছিলেন। আমার তো ভীষণ খারাপ লাগছে আপু। সবার ঘরে নিশ্চয়ই বউ বাচ্চা ছিল, ওনারা তো হয়তো অপেক্ষা করে আছে। আর তান্না কেঁদে ফেলে। উনি এতটা জঘন্য হবেন আমি ভাবতে পারিনি। ভাগ্যিস সবটা এখন আমার সামনে চলে এসেছে, নাহলে এই জঘন্য মানুষটাকে আমি বিয়ে করতে হতো আমার। কিন্তু তোকে কে সাবধান করলো আপু? কে তোর ওই শুভাকাঙ্ক্ষী? এমন সময় একজন পুরুষ এগিয়ে এসে বলে। আমি। তান্না সেদিকে তাকিয়ে আফরান সিদ্দিকীকে দেখে বলে ওঠে, আপনি? হ্যাঁ আমি। সেদিন আমি আপনাকে এইভাবে সতর্ক করতে চেয়েছিলাম, কিন্তু আপনি বুঝতে পারেননি, তাই আজ আবার সতর্ক করতে চলে এলাম। আমি মুখে বললে বিশ্বাস করতেন না, তাই লাভই দেখলাম। এটা হলো শাহনওয়াজ সিদ্দিকীর আসল রূপ। উনি কতটা ভয়াবহ মানুষ আপনি কল্পনাও করতে পারবেন না। আমার বাবা, যিনি ওকে রাস্তা থেকে তুলে এনেছেন, এত বড় সাম্রাজ্যের মালিক করেছেন, তার মৃত্যুর পরেও আমায় দেখতেও দেয়নি জানেন। এতটা জঘন্য ও। প্রতিদিন নিরাপরাধ মানুষকে হত্যা করেছে এইভাবে, চাঁদাবাজি করে কত নারীকে। চুপ করুন, আমি আর শুনতে চাই না। এটাই সত্য। আপনাকে বিয়ে করার পেছনে নিশ্চয়ই ওনার কোনো খারাপ উদ্দেশ্য আছে। আপনি যদি নিজের ভালো চান তাহলে চলে যান অনেক দূরে কোথাও। এতটা জঘন্য কাউকে বিয়ে করবেন না। কোথায় যাব আমি? এই চট্টগ্রাম থেকে অন্তত দূরে কোথাও যান, তাহলে শাহনওয়াজ সহজে আপনার নাগাল পাবে না। কিন্তু কিভাবে? আপু, আমি কোনো ব্যবস্থা করে দিচ্ছি, চল। তান্না মিমের সাথে মিলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছে। আপু, এরপর যেই ট্রেন আসবে সেটাই চেপে তুই অনেক দূরে কোথাও চলে যা আপু। কিন্তু আমি যাব কোথায়? আর সেখানে গিয়ে কোথায় থাকবো? আরে আগে এখান থেকে পালা, তারপরে কি করবি সেটা পরে ভাবিস। বলে তান্নাকে মানানোর চেষ্টা করে। এর মাঝে ট্রেন চলে আসতেই মিম তান্নাকে বলে, দ্রুত ট্রেনে উঠে পড়। তান্না বুঝতে পারছিল না কি বলবে। মিম তান্নাকে চুপ দেখে বলে, এমন চুপ আছিস কেন তুই? ট্রেনে উঠে পড়। আমার কেমন জানি মনটা কুই কুই করছে। ট্রেনে ওঠাটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আমি বুঝতে পারছি না কি করব, কোথায় যাব। আমার হাতে তো একটা কানাকড়িও নেই। তুই চুপচাপ চলে যা তো, না হলে ওই রাক্ষসটাকে তোকে বিয়ে করতে হবে। তান্না তবুও নিজেকে মানাতে পারছিল না। এর মাঝে তার মনে হঠাৎ করে একটা চিন্তা ভেসে উঠেছে। সবসময় আমরা চোখে যা দেখি সেটাই কি সত্য হয়? এর বাইরেও তো অনেক কিছু হতে পারে। তাছাড়া শাহনওয়াজ তান্নাকে বলেছিল তার উপর ভরসা রাখতে। এসব মনে করে তান্না বলে ওঠে, আমার মনে হয় আমার একবার মিস্টার শাহনেওয়াজের সাথে কথা বলা উচিত। ওনার কাছে জানতে চাওয়া উচিত ওই লোকগুলোকে উনি কেন মারলেন। তুই কি পাগল হয়ে গেছিস আপু? নিজের চোখে ওই লোকটার এত ভয়ঙ্কর রূপ দেখার পরও তুই কিভাবে এ কথা বলতে পারিস বল তো? আমরা সব সময় যা চোখে দেখি তার বাইরেও তো কিছু সত্য থাকতে পারে। আমাকে সবটা জানতেই হবে। বলে তান্না রেল স্টেশন থেকে বের হবার জন্য সামনের দিকে পা বাড়ায়। গভীর রাত হয়, তখন খুব একটা ভিড় ছিল না। মিম আশেপাশে তাকিয়ে দেখে নেয় কোনো সিসিটিভি আছে কিনা। এ দেখে সে খানিকটা নিশ্চিত হয়। মনে করে আফনান সিদ্দিকীর বলা কথা, আজ যে করে হোক তাকে তান্নাকে শাহনওয়াজ সিদ্দিকীর জীবন থেকে দূরে পাঠাতে হবে। এর বিনিময়ে আফনান সিদ্দিকী মিমকে অনেক অর্থ দেওয়া, এমনকি তাকে নিজের জীবনসঙ্গী করারও প্রতিশ্রুতি দিয়েছে। এই সুবর্ণ সুযোগ মিম কিছুতেই হাতছাড়া করতে চায় না। তাই সে তান্নার হাত টেনে ধরল। কি হলো মিম, আমায় আটকাচ্ছিস কেন? এদিকে আয় আপু, তোর সাথে জরুরি কথা আছে। আবার কি বলবি? এদিকে আয় না। বলে তান্নাকে নিয়ে রেল স্টেশনের কিছুটা সামনে এগিয়ে যায় মিম। আমাকে এখানে কেন নিয়ে এলি? কি বলবি জলদি বল। এর মাঝে ট্রেনের হুইসেল দেয়। মিম বুঝতে পারে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। সে তান্নাকে শক্ত করে জড়িয়ে ধরে, অতঃপর বলে, আমি জানি সারাটা জীবন আমি তোকে কষ্ট দিয়েছি, আম্মুর সাথে মিলে সবসময় তোর ওপর অত্যাচার করেছি। এসব কোনো ক্ষমা হয় না, সেটাও আমি জানি। হ্যাঁ, কিন্তু তুই এইসব কেন বলছিস? আমি জীবনে তোর সাথে অনেক খারাপ কিছু করেছি আপু, কিন্তু আজ
নিজের স্বার্থে তোর সাথে আরও খারাপ কিছু করতে হবে। মানে? তুই তো জানিস আমি সবসময় ধনী জীবনের স্বপ্ন দেখতাম। তোর বোন হয়ে থেকে হয়তো আমার জীবনে কিছুটা সচ্ছলতা আসতো, কিন্তু আমার নিজের সম্রাজ্ঞী হওয়া হতো না। আর তাই যাতে আমার রাস্তা একদম ক্লিয়ার হয়, তাই এটা আমায় করতেই হবে। আমার সব অন্যায় তো আগেই তুই ক্ষমা করেছিস, পারলে আজকেও এটা ক্ষমা করিস। ওপারে ভালো থাকিস আপু। বলে মিম সজোরে ধাক্কা দেয় তান্নাকে। তান্না অবিশ্বাস্য চোখে তাকায়। সে একদম রেল লাইনে পড়ে যায় আর ট্রেনটা দ্রুত চলতে শুরু করে। তান্না নিজের বিস্ময় কাটিয়ে উঠে দাঁড়াবে তার আগে ট্রেনটা এসে তাকে পিষে দিয়ে যায়। তান্নার আর্তনাদ পুরো আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। মিম দ্রুত রেল স্টেশন থেকে বেরিয়ে যায়। রেল স্টেশনের বাইরে এসে বলে, তানহার চ্যাপ্টার ক্লোজ। এবার আমাকে আহনাফের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে। বলে সে নিজের ফোন বের করে আফনানকে কল করে। শাহনওয়াজ সিদ্দিকী যখন নিজের কাজ শেষ করে সিদ্দিকী মেনশনে ফিরে জানতে পারে তান্না এখানে উপস্থিত নেই, তখন সে ভীষণ রেগে যায়। নিজের ঠিক করে রাখা গার্ডদের উদ্দেশ্যে বলে, তোমরা আমার কথাটা অমান্য করলে কোন সাহসে? তোমাদের আমি বলেছিলাম না তানহার উপর নজর রাখতে? ও যেন তোমাদের চোখের আড়াল না হয়। তাহলে কিভাবে তোমরা ওকে এভাবে যেতে দিলে? সবগুলো গার্ডস মাথা নিচু করে দেয়। যদি আজ আমার তানহার কিছু হয় তাহলে তোমাদের কাউকে আমি ছাড়বো না। এরপর সে ক্ষিপ্ত দৃষ্টিতে মর্জিনা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলেন, আপনার মেয়ে তানহাকে নিয়ে কোথায় গেছে? ভালো ভালো বলুন, নয়তো। বিশ্বাস কর বাবা, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। তোমার খোঁজ করাতেই তো তানহা বেরিয়ে গেল আর মিম ওকে সঙ্গ দিতে গেল। তানহা তো নিজের ফোন নিয়ে যায়নি। আপনার মেয়ে তো নিয়ে গেছে। তো আপনার মেয়েকে একটা ফোন করুন। মর্জিনা বেগম মিমের নাম্বার ডায়াল করে কল করে, কিন্তু ফোনটা সুইচ অফ দেখায়। শাহনওয়াজ ক্ষোভে ফেটে পড়ছিল। আকবর এগিয়ে এসে বলে, আপনি চিন্তা করবেন না বস, আমি ওনার লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করছি। যত দ্রুত সম্ভব তানহা ম্যামকে খুঁজে বের করব আমি। ওনার কোনো ক্ষতি হতে দেব না। এদিকে মর্জিনা বেগম ভাবেন, এই মিমটা কোথায় গেলে ভবে? আমাকে তো কিনা বললোও না। না জানি কোন বিপদ আসে আর আমি সেই বিপদে ফেসে যাই। তানহার কিছু হয়ে গেলে তো এই শাহনওয়াজ সিদ্দিকী আমায় ছেড়ে খাবে। নতুন দিনের আগমন ঘটেছে চট্টগ্রামে, কিন্তু শাহনওয়াজের জীবনে যেন ঘোর অমানিসার আগমন ঘটেছে। কাল রাত থেকে এখনো অবধি তান্নার কোনো খোঁজ নেই। শাহনওয়াজ সিদ্দিকীর আদেশে আকবর শহরের প্রতিটি কোনায় কোনায় তান্নাকে খুঁজে চলেছে। মিনমের লাস্ট লোকেশন বলছে বন্দর এলাকায়, কিন্তু এরপর আর কোনো খোঁজ নেই তাদের। শাহনওয়াজ বুঝতে পারে না কি হয়েছে। এর মাঝে আকবর বিমর্ষ ও নতজানু ভঙ্গিতে শাহনওয়াজের সামনে এসে দাঁড়ায়। শাহনওয়াজ আকবরকে এভাবে দেখে ভ্রু কুঁচকে বলে, কি হচ্ছে আকবর? তুমি এমন লাগছে কেন? ইজ এভরিথিং ওকে? জানি না স্যার, আপনাকে সংবাদটা কিভাবে দেব। তানহার খোঁজ পেয়েছো তুমি? কোথায় ও? ওকে এক্ষুনি আমার সামনে নিয়ে এসো। তারপর ওকে আমি বোঝাচ্ছি পালানোর শাস্তি কি হতে পারে। কাকে শাস্তি দেবেন আপনি স্যার? শাস্তি দেওয়ার জন্য মানুষটাকে তো থাকতে হবে। মানে এসব কি হেলিপনা করছো তুমি? যা বলার স্পষ্ট করে বলো। আপনাকে এখনই আমার সাথে চট্টগ্রাম মেডিকেলের মর্গে যেতে হবে। মর্গে? গতরাতে রেললাইনে একটি মেয়ের মৃত্যু হয়েছে ট্রেনে কাটার পড়ে। তার দেহ সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে পোশাক আশাক ও খণ্ডিত অংশ দেখে আমরা শনাক্ত করেছি যে ওইটা তানহা ম্যাম। না, এটা হতে পারে না। মিথ্যা বলছো তুমি। আমার তানহার কিচ্ছু হতে পারে না। শাহনওয়াজ এসে উপস্থিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গের সামনে। তবে এখনও সে বিশ্বাস করতে নারাজ যে তান্নার বেঁচে নেই। নিজের সামনে দাঁড়ানো আকবরের উদ্দেশ্যে সে বলে, তোমাদের কাছে নিশ্চয়ই কোনো ভুল খবর আছে। আমার তানহার কিছু হতে পারে না। আমি নিশ্চিত আমার তানহা একদম সহি সালামত আছে। আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা সত্য হলে আমার থেকে খুশি আর কেউ হবে না স্যার, কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমি বলে দিচ্ছি, যদি আমার তানহার কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ক্ষমা করব না। সবাইকে আমি দেখে নেব। আমার তানহার এই পরিণতির জন্য যারা দায়ী থাকে তাদের কাউকে আমি ভালো থাকতে দেব না। তাদের সবাইকে আমি তাদের অপকর্মের জন্য উপযুক্ত শাস্তি দেব। এর মাঝে হাসপাতালের একজন কর্মকর্তা এসে বলে, আপনারা কি মিস তানহার বাড়ির লোক? শাহনওয়াজ এগিয়ে এসে বলে, হ্যাঁ,
আমি তানহার হবু বর। গতকাল ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। মাঝখান থেকে কোথা থেকে কি হয়ে গেল, আর আমার এখনো মনে হয় আমার তানহার কিছু হয়নি। তবু দেখুন, গতকাল রাতে রেল স্টেশন থেকে এই লাশটা আনা হয়েছে। খুব বাজেভাবে ট্রেনে কাটা পড়ছে। তার চেহারা দেখে চেনার উপায় নেই। তার পোশাকের সাথে মিল পাওয়া গেছে। আপনারা ওখান থেকে এই যে লোক এসেছে, সে পোশাক দেখেই শনাক্ত করছে যে এটা তানহা। ওনার পরনে বিয়ের বেনারসি শাড়ি ছিল। এখন আপনি এবার লাশটা যদি দেখে শনাক্ত করতেন তাহলে ভালো হতো। শাহনওয়াজ সিদ্দিকী বলে ওঠে। ওই বিয়ের লাল বেনারসি শাড়িটা আমি ওকে দিয়েছিলাম। আমি দেখলে নিশ্চয়ই তাই চিনতে পারবো। আপনি শুধু আমাকে একবার দেখার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, এসে দেখে যান। বলেই লোকটা তাকে মর্গে প্রবেশ করতে আহ্বান জানায়। শাহনওয়াজও পা বাড়ায়। তবে এখনও তার স্থির বিশ্বাস তান্নার কিছু হয়নি, আর তান্না একদম ঠিক আছে। শাহনওয়াজ মর্গের ভিতর ঢোকে। বুকের ভেতর এক অদ্ভুত কম্পন অনুভব করে সে। তার মন বারবার বলছে তান্না ঠিক আছে। তবু এই শীতল ভ্যাপসা পরিবেশ আর লাশের গন্ধ তার স্থির বিশ্বাসকে নড়িয়ে দেয়। একটা সাদা কাপড় দিয়ে ঢাকা লাশ রাখা আছে একটি ট্রলির ওপর। তার মনে হয় ওটা নিশ্চয়ই অন্য কারো লাশ। আর তার তান্না এখানে নেই। মর্গ অফিসার পাশে দাঁড়িয়ে থাকে, আর শাহনওয়াজ ধীরে ধীরে লাশটির কাছে এগিয়ে যায়। তার পা যেন আর চলতে চাইছে না। যখন সে ট্রলির কাছে পৌঁছয় তার হাত কাঁপতে থাকে। সে ধীরে ধীরে সাদা কাপড়টি সরাতে শুরু করে। প্রথমটা সে শুধু একটি লাল শাড়ির অংশ দেখতে পায়। তার চোখ ভিজে আসে। সে আর কিছু দেখতে চায় না, কিন্তু তার মন তাকে বলে পুরোটা দেখো। এখনও আশা আছে, এখনও তান্হা বেঁচে থাকতে পারে। সে কাপা হাতে সম্পূর্ণ কাপড়টি সরিয়ে ফেলে, কিন্তু লাশটির দিকে তাকাতেই তার পৃথিবীটা যেন থমকে যায়। তার সামনে যা আছে তা কোনো মানুষের অবয়ব নয়। শরীরটা বিকৃত ও ছিন্নভিন্ন, মুখটা বোঝার উপায় নেই। শাহনওয়াজের শরীর জমে যায়, তার জ্ঞান হারানোর উপক্রম হয়। কিন্তু তার চোখ আটকে যায় সেই লাল বেনারসি শাড়িটার দিকে। শাড়িটা দেখে তার মনে পড়ে সে নিজে হাতে তান্নাকে এই শাড়িটাই বেছে দিয়েছিল। আজ সেই শাড়িটাই রক্তে রাঙানো, ছেঁড়া, নোংরা। শাহনওয়াজের বুকে তীব্র একটা কষ্ট অনুভব হয়। সে মাথা ঘুরিয়ে নেয়, চোখ থেকে জলের ধারা নেমে আসে। শাহনওয়াজ আর কোনো কথা বলতে পারে না। সে শুধু তার মাথার উপর হাত দিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তার বিশ্বাস, তার আশা, তার স্বপ্ন সব কিছু মুহূর্তেই ভেঙে গেল। সে মাটিতে বসে পড়ে আর চিৎকার করে কাঁদতে শুরু করে। আকবর বাইরে থেকে দেখতে পায় শাহনওয়াজের এই অবস্থা। সে ছুটে আসে আর তাকে ধরে তোলে। সে বলে, স্যার, নিজেকে সামলান। আমি জানি এটা কঠিন, কিন্তু আপনাকে শক্ত হতে হবে। শাহনওয়াজ আকবরের হাতটা ধরে বলে, আমার তানহা, আমার তানহার নেই। আমার সবকিছু, আমার স্বপ্ন, আমার ভালোবাসা সব শেষ হয়ে গেল। আমি কাকে নিয়ে বাঁচব? কেন এমন হলো? কেন? কেন? আমার তানহার কি দোষ ছিল? ও তো কারোর কোনো ক্ষতি করেনি। কেন ওর সাথে এমন হলো? আকবর তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, স্যার, শান্ত হন, শান্ত হন। এখন আর কোনো লাভ নেই। আপনাকে শক্ত হতে হবে। শাহনওয়াজ আকবরের কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। তার কাঁধে মাথা রেখে সে বলে, আমি ওকে বলেছিলাম আমাদের বিয়ে হবে, আমাদের একটা সুন্দর জীবন হবে। কিন্তু কে জানতো আমাদের জীবন এমনভাবে শেষ হবে। আমি ওর জন্য একটা সুন্দর জীবন তৈরি করতে চেয়েছিলাম, আর দেখো ওকে এমনভাবে মরতে হলো। আমি ওদের কাউকে ছাড়বো না। যারা এর জন্য দায়ী তাদের আমি শেষ করে দেব। আমি শপথ করছি, আমি ওদের খুঁজে বের করবো আর উপযুক্ত শাস্তি দেব। আকবর তাকে বোঝায়, শান্ত হন স্যার। প্রতিশোধ নিতে হলে আপনাকে বাঁচতে হবে। আপনাকে শক্তিশালী হতে হবে। প্রতিশোধের আগুন আপনার ভেতরে জ্বলছে, কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এখন আমাদের তানহা ম্যামের জানাজা। শাহনওয়াজ চোখের জল মুছে আকবরের মুখের দিকে তাকায়। তার চোখ লাল, শরীরে কাঁপছে। সে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আমি ওদের খুঁজে বের করব। আমার ভালোবাসার এই পরিণতির জন্য যারা দায়ী তাদের আমি শেষ করে দেব। শাহনওয়াজের চোখে প্রতিশোধের আগুন জ্বলে। তার মনের মধ্যে একটি চিন্তা, যে করেই হোক তাকে তানহার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। তার মনে হয় তানহার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। সে যদি তানহাকে একা ছেড়ে না যেত, তাহলে হয়তো এমনটা হতো না। এই অপরাধবোধ তার মনকে আরও যন্ত্রণা দেয়। আকবর বুঝতে পারে এভাবে বেশিক্ষণ থাকলে শাহনওয়াজ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে।
তাই সে শাহনওয়াজকে টেনে বাইরে নিয়ে আসে, কিন্তু বাইরে এসে শাহনওয়াজ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাইরে এসে আশপাশে থাকা ট্রলি, টপ সহ অন্যান্য জিনিসপত্র ছোড়াছুড়ি করতে থাকে, যা দেখে আশপাশের অনেক মানুষ ভয়ে পালিয়ে যায়। শাহনওয়াজ দুকড়ে উঠে বলে, দানা, আমার দানা, কেন আমি এভাবে ছেড়ে চলে গেলে? আমার জীবনে কি একটু সুখ লেখা নেই? শাহনওয়াজের চোখের সামনে তানহার প্রতিচ্ছবি ভেসে উঠতেই সে আরও বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এমন সময় সে নিজের সামনে তানহাকে দেখতে পায়। অবাক হয়ে বলে,